ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট ও নোটিফিকেশনের জন্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ তোমরা শুনবে সুলেখক সাগর ঘোষের কলম থেকে একটি গ্রাম বাংলার হাড় হিম করা ভয়ের গল্প, চণ্ড ভৈরব। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে রয়েছি আমি সায়ন্তন। শুনতে থাকো আজকের বিশেষ নিবেদন, সাগর ঘোষের লেখা চণ্ড ভৈরব। রাত দারুণ গভীর। তার রাত প্রায় 2টো কি 2:30 তো হবেই। জনপ্রাণীর চিহ্নমাত্র নেই কোথাও। কালো আকাশের বুকে হাসতে থাকা চাঁদটা আজ দারুণ উজ্জ্বল। চারিদিক ভেসে যাচ্ছে ভরা পূর্ণিমার অপরূপ জ্যোৎস্নায়। রাতের আধার সেই আলোয় কেটেছে বটে, তবে আলো আধারে মিশে অদ্ভুত একটা মায়াবী পরিস্থিতির জন্ম দিয়েছে। এমন অবস্থায় চোখে ধাঁধা লাগাটা খুব সাধারণ ব্যাপার না। পরিবেশ কিন্তু মোটেও নিস্তব্ধ নয়। ঝিঁঝির ডাকে কান রাখা দায়। তার সাথে পাল্লা দিয়ে আছে শিয়ালের দলের কোরাস। রাতচরা পাখিগুলো কেউ কম যায় না। তাদের এক একটার যেমন রূপ তেমন ডাক। এমন পরিস্থিতিতে শুনলে গায়ে কাঁটা তো অবশ্যই দেবে। পূর্ণিমার উদ্ভাসিত জ্যোৎস্নায় স্পষ্ট দেখা যাচ্ছে সামনের সীমাহীন বাদা, মেঠো আঁকাবাঁকা পথ, নারকেল খেজুরের সারি। সময়টা জ্যৈষ্ঠের মাঝামাঝি। এবছর গরমের প্রকোপও অনেক বেশি। চাঁদের আলোতেই বেশ ভালোভাবে দেখা যাচ্ছে বাদার ফাটা রুক্ষ এবড়ো খেবড়ো জমি। নারকেল, খেজুর আর তাল গাছের পাতাগুলো জ্যোৎস্নায় মাঝে মধ্যে চকচক করছে। সাথে গাছের ফলও কিছু কিছু চাঁদের আলোয় পাতার আড়াল থেকে উঁকি দিচ্ছে। দূরে বেশ ঘন জঙ্গলও দেখা যাচ্ছে। হঠাৎ করেই খুব কাছে একটা শিয়াল ডেকে উঠল। সাথে সাথে আরও কয়েকটা ডাকল। এতক্ষণ মাঝে মধ্যেই তারা ডাকছিল, কিন্তু এই ডাকটা কি একটু অদ্ভুত। ওরা কি কিছু জানান দিচ্ছে? এ কি কোনো অশুভ সংকেত? শেয়ালের ডাকের রেশ শেষ হওয়ার সাথে সাথে পূর্ণিমার আলোয় এবার দেখা গেল একটা লোককে। সামনের দিকে নিজের হাত দুটোকে কিছুটা ছড়িয়ে বিড়বিড় করে কি যেন একটা বলতে বলতে সামনের দিকে এগিয়ে চলেছে সে। একটু কান খাড়া করে শুনলে লোকটার বিড়বিড়ানিটা কিছুটা কানে আসছে। হ্যাঁ, ওই তো পরিষ্কার শোনা যাচ্ছে। লোকটা জড়ানো গলায় বলছে, এই তো আমি আসছি, ওকে তুমি ছেড়ে দাও, আসছি, আমি আসি, আমার ছেলেটাকে ছেড়ে দাও, আসি, আমি আসি। কিন্তু কার উদ্দেশ্যে কথাগুলো বলছে সে? ওর সামনে তো কেউ নেই। আর এত রাতে লোকটা ওই জঙ্গলের দিকেই বা যাচ্ছে কেন? কাকেই বা থামতে বলছে ও? লোকটা একই রকম বিড়বিড় করতে করতে এবার সোজা গিয়ে ঢুকলো জঙ্গলটার ভেতরে। বেশ ঘন জঙ্গলটা। জ্যোৎস্নার আলো বাইরে থেকে জঙ্গলটাকে দৃশ্যমান করলেও জঙ্গলের ভেতরে সে খুব একটা আলোকপাত করতে পারেনি। লোকটার কিন্তু সেসব দিকে কোনো হুঁশ আছে বলে মনে তো হয় না। সে একই রকমভাবে বিড়বিড় করতে করতে সামনের দিকে ছুটছে। কেমন যেন সম্মোহিতের মতো অবস্থা তার। এবারে একটা বেশ মোটা গাছে প্রচণ্ড জোরে ধাক্কা খেয়ে মাটিতে উল্টে পড়ল সে। ওর কপাল ফেটে গলগলিয়ে রক্ত বেরিয়ে এলো। কিন্তু তাও যেন ওর হুঁশ ফিরছে না। আবার উঠে দাঁড়ালো। নিজের কপালের ক্ষতটা একবার হাত দিয়েও না দেখে সামনের দিকে দুহাত তুলে ছুটতে শুরু করল। এমনভাবেই বেশ কিছুবার পড়ে হাত পা কাটল, কিন্তু তবুও হুঁশ এলো না। একইভাবে ছুটতে ছুটতে এবারে জঙ্গলের ভেতরে একটা নির্দিষ্ট জায়গায় এসে থামল। জঙ্গলের এই জায়গাটায় চাঁদের আলো ঢুকছে। বড় বড় গাছ নেই তা নয়, তবে শুধু এই জায়গাটাকেই গোল করে ছেড়ে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে গাছগুলো। একটা অদৃশ্য গোল বেড়াকে ঘিরে গজিয়ে উঠেছে এরা। শুধুমাত্র এই জায়গাটায় জন্মানোর অধিকার যেন
ওদের নেই। এখানকার মাটিও কেমন যেন অদ্ভুত, একটু বেশি রুক্ষ কি? হ্যাঁ, তাই হবে। গোল জায়গাটার ঠিক মাঝামাঝি কিছু একটা আছে, তবে সেটা কি ঠিক করে বোঝার কোনো উপায় নেই। অদ্ভুত রকমের কালো লতাপাতায় ঢাকা সেটা। গোল গণ্ডির বাইরে একটু দাঁড়িয়ে লোকটা এবার সোজা ছুটে গেল ওই ঝোপে ঢাকা জিনিসটার দিকে। লোকটা গণ্ডি পেরোনোর সাথে সাথেই আরেকটা ঘটনা ঘটল। এতক্ষণ আকাশে মেঘের চিহ্ন মাত্র ছিল না, কিন্তু লোকটা জায়গাটায় পা দেওয়ার সাথে সাথেই সেকেন্ডেরও কম সময়ের মধ্যে কোত্থেকে এক রাশ কালো কুচকুচে মেঘ এসে ঢেকে ফেলল গোটা আকাশ। পূর্ণিমার চাঁদ সম্পূর্ণ ঢাকা পড়ে গেল। পূর্ণিমার রাতেও অমাবস্যার অন্ধকার নেমে এলো। লোকটা কিন্তু সেসব না দেখে সোজা ওই ঝোপটার পাশে গিয়ে মাটির ওপর আছড়ে পড়ল। তারপর জড়ানো গলায় বলল, এই তো আমি এসেছি। আমার ছেলেটাকে ছেড়ে দাও, আমার ছেলেটাকে ছেড়ে দাও। তারপর জড়ানো গলায় এই বলতে বলতে দুহাতে কালো ঝোপঝাড়গুলো ছিঁড়তে শুরু করল। জ্যোৎস্না পুরো দমে থাকলে দেখা যেত ঝোপের তলায় আছে একটা বেশ লম্বা বাক্স। হ্যাঁ, একটা কাঠের বাক্স, তবে সেটার বেশিরভাগটাই মাটির তলায়। ওপরের দিকে কিছুটা আছে, তবে সেটাও কালো ঝোপ আড়াল করে রেখেছিল। লোকটা কিন্তু থামছে না, ঝোপ ছিঁড়েই যাচ্ছে। ও যদি জ্ঞানে থাকতো তাহলে দেখতে পেত বাক্সটা কিন্তু সাধারণ কাঠের বাক্সের মতো নয়। মাটির ওপরে তার যেটুকু আছে তাতেই কি সব যেন খোদাই করা আছে। সম্ভবত কিছু লেখা আছে। রাতের আলোয় সেসব দেখা সম্ভব নয়, কিন্তু বাক্সের গায়ে জড়ানো নানান রঙের সুতোগুলো কি ওর হাতে লাগছে না? যাই হোক, ঝোপঝাড় পরিষ্কার করার পরে লোকটা এবার মাটিতে পড়ে থাকা একটা বেশ বড় পাথর হাতে তুলে নিল। তারপর সেটা তুলে প্রচণ্ড জোরে বাক্সটার ওপরে মারতে শুরু করল। বাক্সটা বেশ পুরনো হলেও এখনো দারুণ শক্ত। লোকটার প্রচণ্ড প্রহারের পরেও তাতে কিন্তু ফাটল ধরছে না। খটমট শব্দ হচ্ছে, কিন্তু ফাটল ধরছে না। লোকটা এবারে আরও জোর লাগিয়ে গোটা 5 বার পাথরটা মারল বাক্সের ওপর। একটা কাঠ ফাটার অল্প শব্দও হলো। আকাশে আচমকা ঘনিয়ে আসা মেঘ আরও গাঢ় হয়ে উঠেছে এখন। আর ঠিক এই সময় লোকটার হুঁশ এলো, যেন এই সবে সে গভীর ঘুম থেকে জেগে উঠল। চারিদিকে তাকালো। এত রাতে এই জঙ্গলের মাঝে নিজেকে আবিষ্কার করে বেজায় অবাক হলো। গায়ে মাথায় দারুণ যন্ত্রণা হচ্ছে, রক্তও বেরোচ্ছে, কিন্তু কেমন করে এসব হলো সেটাও ভেবে উঠতে পারল। আরেকটা ব্যাপার ও লক্ষ্য করল না। ও যখন এসব ভাবছে তখন ওর হাতের একটা বেশ বড় কাঁটা থেকে রক্ত চুইয়ে গিয়ে বাক্সের ওপরে সদ্য তৈরি হওয়া ফাটলটা দিয়ে বাক্সের ভেতরে চলে গেল। লোকটা এবার বাক্সের ওপর ঠেস দিয়ে উঠে দাঁড়াল। এই সময় প্রচণ্ড শব্দ করে কাছেই কোথাও বজ্রপাত হলো। কেঁপে উঠল লোকটা, আর সাথে সাথেই আরও একটা প্রচণ্ড শব্দ হলো। তবে এটা বজ্রপাতের শব্দ নয়, এটা ওই বাক্সটা ফাটার শব্দ। লোকটা কিছু বুঝে ওঠার আগেই বাক্সটা ফেটে চৌচির হয়ে গেল, আর জায়গাটা ভরে উঠল রাতের আঁধারের থেকেও কালো ঘন ধোঁয়ায়। আরও কয়েকটা বজ্রপাত হলো। কালো ধোঁয়াও ঘনীভূত হতে হতে আরও ঘন হলো। তারপর সোজা ধেয়ে গেল বিস্মিত ভীত লোকটার দিকে, ঢেকে দিল তাকে। তারপর সরে গেল সেখান থেকে। দেখা গেল ধোঁয়া সরে যাওয়ার সাথে সাথেই সেই লোকটা মাটিতে পড়ে গেল। তার দেহে রক্তের বিন্দুমাত্র ছিটে ফোঁটা নেই। একেবারে শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে সে। প্রাণও যে নেই সেটা বলাই বাহুল্য। কালো ধোঁয়া এবার বেশ কিছুক্ষণ এদিক ওদিক করল। তারপর আরও কয়েকটা বাজ পড়ল, আর তার সাথেই শোনা গেল একটা গর্জন। 1000 সিংহ একসাথে গর্জন করলেও এমন ভয়ঙ্কর গুরুগম্ভীর আওয়াজ হতে পারে না। গোটা জায়গাটা বজ্রপাত আর ভয়ঙ্কর গর্জনে কাঁপতে শুরু করল। ওই গর্জন ইহজাগতিক কোনো প্রাণীর হতেই পারে না। এই গর্জন যেন উঠে আসছে
একেবারে নরক থেকে। ভোরের আলো ফুটেছে ঘণ্টা দুয়েক আগে। পূবের আকাশ এখনো লাল আভায় ভরে আছে। দূরে দিগন্তরেখার গায়ে মাথা উঁচিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা নীলচে হয়ে আসা গাছগুলো এখন উদীয়মান সূর্যের আলোয় কেমন যেন কালচে দেখাচ্ছে। লম্বা তাল সুপারি আর খেজুরের সারি বড় থেকে ছোট হতে হতে দূরে মিলিয়ে গেছে। তাদের রঙও এখন কালচে। ভোরের পাখিরা কিচিরমিচির করে ভরিয়ে তুলেছে জায়গাটাকে। ভোরের মৃদু বাতাসও দিচ্ছে। হলুদ ধানে ভরা বিশাল বিশাল বাদার মাঝ দিয়ে প্রকাণ্ড সাপের মতো এঁকে বেঁকে চলে যাওয়া উঁচু মেঠো রাস্তাটা এখন নতুন দিনের প্রথম আলোয় দারুণ লাগছে। দুপাশের বাদায় বাতাসে দুলতে থাকা হলুদ ধানের মাথায় আলো পড়ে সেগুলো মাঝে মধ্যে চকচক করে উঠছে। এক কথায় দারুণ সুন্দর একটা গ্রাম্য ভোর। তবে এই শান্ত ব্যাপারটার মধ্যেও কোথাও কোনো একটা আতঙ্ক, একটা দানা বাঁধতে থাকা ভয় লুকিয়ে আছে। বাতাসে একটা খুব ক্ষীণ ভিজে ভিজে আষ্টে সোঁদালো গন্ধ ভেসে বেড়াচ্ছে। কি পাখিদের কিচিরমিচিরের সাথে অনেকগুলো মানুষের একটা চাপা গুঞ্জনও ভেসে আসছে না? হ্যাঁ হ্যাঁ, হয়তো বেশ ভালোই দেখা যাচ্ছে। নিতাইগঞ্জের বিশাল মিত্তির দিঘিটাকে ঘিরে অনেক লোকজন ভিড় করেছে। লোকসংখ্যা দেখে তো মনে হচ্ছে এই নিতাইগঞ্জের সকল গ্রামবাসী এখানে এসে ভিড় জমিয়েছে। নারী, পুরুষ, বুড়ো, ছোকরা প্রায় সকল বয়সেরই মানুষ আছে ওই ভিড়ের মধ্যে। প্রায় সকলেই কিছু না কিছু বলছে। সবার কথা মিলিয়ে দারুণ একটা গুনগুন শব্দের জন্ম হয়েছে। চোখ বুজে শুনলে মনে হয় কোনো মৌচাকের খুব কাছে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ব্যাপারটা কি? মানুষগুলো মুখের দিকে তাকালেই বোঝা যায় ব্যাপারটা বেজায় গোলমেলে। প্রত্যেকের চোখে মুখে কেমন যেন একটা চাপা ভয়, একটা দুশ্চিন্তা, একটা আতঙ্ক খেলা করছে। তা ব্যাপারটা কি সেটা জানার জন্য যদি এখন কেউ এই ভিড় ঠেলে যা হোক করে ফাঁক ফোঁকর খুঁজে বের করে পুকুর ধারে পৌঁছতে পারে, তাহলে সে দেখতে পাবে একটা পুকুরের কাজল কালো জলের ওপরে দিনের প্রথম আলো এসে পড়েছে। জলে স্বল্প আন্দোলন হচ্ছে, তাতেই উদীয়মান সূর্যের লালচে আলো কাঁপছে। সেই প্রতিচ্ছবি বেশ বড়, উজ্জ্বল, সাপের মতোই দেখাচ্ছে। আর সেই সাপের ঠিক লেজের কাছে ভাসছে একটা দেহ, একটা পুরুষের দেহ। দেহটা সম্পূর্ণ নিস্পন্দন, দেহটা একেবারেই অক্ষত, কিন্তু তারপরেও দেহটাকে ঘিরে মিত্তির দিঘির কাকচক্ষু জল লাল হয়ে আছে। ওটা যে রক্তের লাল সেটা দেখেই বোঝা যায়। আর এই রক্তের উৎসস্থলও একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। মৃতদেহের মুখ বলে কিছু নেই, চোখ, নাক, মুখ, কপাল কিচ্ছু নেই। কেউ বা কিছুতে কামড়ে মুখের ওপরের দিকটা ছিঁড়ে তুলে নিয়েছে। সেখান থেকে মাংস, হাড় বেরিয়ে এসেছে। সেখান থেকেই ফোয়ারার মতো রক্ত বেরিয়ে লাশটার চারিদিকে একটা লালের বলয় তৈরি করেছে। এসব আমাদের গাঁয়ে কি শুরু হলো বলো দেখি? কে জানে, বাপের জন্মে তো এসব এখানে হতে দেখিনি। আরে সেটাই তো। তবে আমার একটা ব্যাপার মনে হচ্ছে, বুঝলে? নিতাইগঞ্জের যোগু মিত্তিরের বাড়ির লম্বা লাল রকে রোজগার মতোই আজও বসেছে এই গাঁয়ের সবচেয়ে প্রবীণ 5 বুড়োর বৈঠক। 5 জন বলতে যোগু মিত্তির বা জগদীশ মিত্র, মিত্তির বাড়ির কালী মন্দিরের বৃদ্ধ পূজারী রমাকান্ত ভট্টাচার্য, এককালের নামী ব্যারিস্টার হরপ্রসাদ রায়, পঞ্চানন হালদার আর মদন দাস। এখন কোনো গাঁয়ে মোড়লের ব্যাপার আর নেই, তবে এই নিতাইগঞ্জে ব্যাপারটা এখনও কিছুটা আছে। গাঁয়ে এখনও বিচার সভা বসে। সেই সভায় আর কেউ থাকুক না থাকুক, এই 5 জন তো থাকবেই। এক কথায় এই 5 জনকে নিতাইগঞ্জের প্রবীণ অভিভাবক বলা চলে। 5 জনেরই আর্থিক সক্ষমতা বেশ ভালোই। যার বাড়িতে আড্ডাটা বসেছে অর্থাৎ যোগু মিত্তির, ইনি এককালে প্রেসিডেন্সি কলেজে ইতিহাস পড়াতেন। লোকটার জ্ঞান অপরিসীম। পরে ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগে চাকরি পান। এরপর থেকে প্রচুর ঐতিহাসিক সম্পদ খুঁজে বের করেছেন। নাম, অর্থ দুই প্রচুর কামিয়েছেন। এখন শেষ বয়সে জীবনের শিকড় মানে এই নিতাইগঞ্জে ফিরে এসে পাকাপাকিভাবে বসবাস শুরু করেছে।
এছাড়া ইনি এই গাঁয়ের এককালের জমিদার বাড়ির ছেলে। জমিদারি এখন না থাকলেও পৈতৃক সম্পত্তি কিছু কম নেই। এখানে পাকাপাকিভাবে উনি এসে উঠেছেন তা প্রায় বছর 10 তো হবেই। এর বছর 2 পর থেকেই এই দৈনন্দিন বৈঠক সভা বসতে শুরু হয়েছে, এখনও চলছে। এই সভায় নানান বিষয় কথা চলে, তবে এই শেষ 3 দিন আর আজকের বিষয় একটাই, নিতাইগঞ্জে হঠাৎ নেমে আসা মৃত্যু বিভীষিকা। না, কোনো মহামারী বা ওই জাতীয় কিছু নয়। বলা যেতে পারে যারা মরেছে তাদের দারুণ ভয়ঙ্করভাবে খুন করা হয়েছে। 4 দিনে 4টে মানুষের বিভৎস মৃতদেহ পাওয়া গেছে গাঁয়ের নানান জায়গায়। সেই 4 জনেই এই গাঁয়েরই লোক। প্রথম মৃতদেহটা পাওয়া যায় মিত্তির বাড়ির কালীবাড়ির সামনে। ওই দেহ বৃদ্ধ পুরোহিত মশাই প্রথম দেখেছিলেন। এর পরের দেহটা পাওয়া যায় পরের দিন, সেটা পাওয়া যায় গাঁয়ের পশ্চিম প্রান্তে শ্মশানের ঠিক সামনে। তৃতীয়টা বাদার ওপরে, আর চতুর্থটা আজ সকালে মিত্তির দিঘিতে। প্রতিটা দেহই বিভৎস, কারোর হাতে ছিঁড়ে নেওয়া, তো কারোর পেট ফাটানো, আবার কারোর মুন্ডুটাই পেঁচিয়ে ছিঁড়ে নেওয়া। আর আজ সকালে যে দেহটা পাওয়া গেছে সেটার দেহে কোনো ক্ষত না থাকলেও মুখটা ছিল না, শুধু মুখের উপরের দিকটা কেউ বা কিসে যেন কামড়ে তুলে নিয়েছে। এই ব্যাপারেই কথা চলছিল। এবারে পুরোহিত মশাইয়ের কথাটা শুনে বাকি 4 বৃদ্ধ প্রায় কি ব্যাপার ঠাকুর মশাই? বৃদ্ধ ঠাকুরমশাই কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বেশ নাটকীয়ভাবে মুখে একটা চরম রহস্যের ভাব ফুটিয়ে বললেন, যেসব মৃতদেহগুলো পাওয়া গেছে সবটাই তো আমি দেখেছি। এসব কোনো মানুষের কাজ হতে পারে বলে আমার অন্তত মনে হচ্ছে না। ব্যারিস্টার হরপ্রসাদ বাবু বললেন, তাহলে কার কাজ বলে মনে হচ্ছে আপনার? আমার মতে আমাদের গায়ে কোনো দানর আগমন ঘটেছে। হরপ্রসাদ বাবু তীব্র প্রতিবাদ করলেন। পুজো পাঠে তিনি কখনো বাধা না দিলেও এসবে তার কোনো বিশ্বাস নেই বললেই চলে। তিনি বললেন, না না ঠাকুর মশাই, এটা আমি মেনে নিতে পারলাম না। এসব হয় নাকি? এ নির্ঘাত কোনো ঘোরেল ক্রিমিনালের কাজ। পঞ্চানন বাবু আর মদন বাবু এবার ঠাকুর মশাইয়ের পক্ষ নিয়ে বললেন, তাই যদি হবে তাহলে পুলিশ তার খোঁজ পাচ্ছে না কেন? হরপ্রসাদ বাবু বললেন, আরে সেটা তো হতেই পারে, ক্রিমিনালরা তো আর কম চালাক হয় না। যদিও তোমরা সেসবের কিছু জানবে কেমন করে, হ্যাঁ ছাড়ো। তবে এইসব কোনো ক্রিমিনালেরই কাজ। কথাটা বলার মধ্যে উনি ওনার ব্যারিস্টারি জীবনের একটা ছাপা অহংকারের ছোঁয়া রাখলেন। ঠাকুরমশাই অল্প ব্যঙ্গের হাসি হেসে বললেন, সব যদি যুক্তি দিয়ে বিচার করা যেত তাহলে তো মিটেই যেত। এসব কোনো প্রেতাত্মা বা পিশাচেরই কাজ। পরিস্থিতি যে ধীরে ধীরে গরম হয়ে উঠছে সেটা মিত্তির মশাই খুব ভালো করেই বুঝতে পারছিলেন। এবারে ব্যাপারটা হাতের বাইরে চলে যেতে পারে বুঝে তিনি ব্যাপারটার ইতি টানলেন। বললেন, সে কাজ জারি হোক, কাজটা কিন্তু মোটেও ভালো হচ্ছে না। এমন চলতে থাকলে আমাদের গ্রাম তো শ্মশানে পরিণত হবে। তাই আমি বলবো, নিজেদের মধ্যে বিষয়ে ঝগড়া না করে সমস্যার সমাধান নিয়ে ভাবাটাই ঠিক হবে। কাজ হলো, দুতরফই থামল। আবার ওদের আলোচনা শুরু হলো। বেশ কিছুক্ষণ কথা চলল, তবে সমাধান কিছু পাওয়া গেল না। আর যাবেই বা কি করে? কাজগুলো কার বা কিসের সেটাই তো বোঝা যাচ্ছে না। খুনগুলোর একটাও কেউ হতে দেখেনি। কোথায় খুনগুলো হয়েছে সেটারও কোনো খোঁজ নেই। এত নেইয়ের মধ্যে সমাধান খুঁজে বের করা এমনিতেই খুব কঠিন। যাই হোক, বৈঠক ভাঙল। অন্য সময় এই বৈঠক ভাঙতে রাত 10টা বাজে, কিন্তু এখন সেটা রাত 8টায় এসে ঠেকেছে। খুনগুলো কোনো মানুষের বা জানোয়ারের বা প্রেতের, যারই হোক, সেটা রাতে হচ্ছে। আর সেটা যে গাঁয়ের সকলেই বুঝেছে তা বলাই বাহুল্য। তাই রাত বেশি হওয়ার আগে গাঁয়ের সকলেই বাড়ির ভেতর ঢুকে যায়। কিন্তু তারপরেও কি করে যে খুনগুলো হচ্ছে কে জানে। এই বৈঠকের সদস্যরাও তাই তাড়াতাড়ি বাড়ি ফিরছেন এখন। এক এক করে মিত্তির বাড়ি থেকে সকলেই বেরিয়ে গেলেন।
শুধু মিত্তির মশাই চুপচাপ একই রকমভাবে একটা বালিশে ঠেস দিয়ে বসে রইলেন। ওনার চোখে মুখে একটা গভীর চিন্তার ভাব। সম্ভবত হঠাৎ এসে উপস্থিত হওয়া সমস্যাটা নিয়েই তিনি চিন্তিত। এবারে একটা দীর্ঘশ্বাস ছেড়ে তিনি উঠে বসলেন, বিড়বিড় করে বললেন, ঠাকুর মশাই খুব ভুল কিছু বলেছেন বলে তো মনে হচ্ছে না। তারপর উঠে বাড়ির ভেতরের দিকে চলে গেলেন। এখনো রাতের অন্ধকার কাটেনি। বেশ জোরেই সাইকেলটা চালিয়ে যাচ্ছে ভুবন। ভুবনেই নিতাইগঞ্জেরই লোক। ও যাচ্ছে পাশের গ্রাম গৌরগঞ্জে। ভুবনের মাছের ব্যবসা আছে, বেশ বড় ব্যবসা। কিন্তু এই শেষ দুদিন ওর ব্যবসা হয়নি বললেই চলে। মাছের আড়ত থেকে মাছ কিনতে হলে সকাল 4টের মধ্যে যেতে হয়। কিন্তু গাঁয়ে এদিকে যেমনভাবে খুন শুরু হয়েছে, তাতে গাঁয়ের সকল মানুষ ভয় একেবারে আড়ষ্ট হয়ে আছে। ভুবনের কিন্তু এসবে তেমন ভয় ডর নেই, তার সাহস প্রচুর, দৈহিক বলও দারুণ। কিন্তু বউ আর মায়ের কথা শুনে তাকে শেষ দুদিন বাড়িতেই থাকতে হয়েছিল। কিন্তু এমনভাবে বাড়ি বসে থাকলে পেট চলবে কি করে? ভুবনের একার ওপরে ভর করে চলে 4টে পেট, সেসবও তো চালাতে হবে নাকি? তাই আজ আর কারোর কথা না শুনে সে বেরিয়ে পড়েছে। মাছ কিনে আজ ওকে বাজারে বেচতে বসতেই হবে। হাতে যা টাকা আছে তাতে এমনভাবে বাড়ি বসে থাকলে আর দিন 3 চলবে বড়জোর। নিতাইগঞ্জের একেবারে সীমানার কাছে একটা বুড়ো বটতলা আছে, তার পাশেই একটা কালী মন্দির। এই বটতলা আর কালী মন্দিরের ইতিহাস বেশ বড়। মন্দিরটা প্রায় 300 বছরের পুরনো তো হবে। বটগাছটার বয়সও নাকি তেমন। মন্দিরটার ভগ্নদশা, কিন্তু তাও এই মন্দিরে প্রতিদিন পুজো করতে আসেন বৃদ্ধ পুরোহিত মশাই। শোনা যায় বহুকাল আগে কোনো এক বড় তান্ত্রিক এই গ্রাম রক্ষার জন্য ওই মন্দিরটা স্থাপন করেছিলেন। তবে সেই বিপদটা কি ছিল আর সেই তান্ত্রিকই বা কে, সেটা এখন আর কেউ জানে না। তবে মন্দিরটার প্রতি 2 গাঁয়ের মানুষেরই দারুণ শ্রদ্ধা আর বিশ্বাস আছে। সবাই বলে এই দেবী নাকি দারুণ জাগ্রত। যাই হোক, ভুবন মন্দিরটা পেরিয়ে বটতলা পেরিয়ে কিছুটা গেল, আর তারপরেই থমকে দাঁড়িয়ে গেল। দিনের আলো ফুটতে এখনো বেশ কিছুক্ষণ বাকি আছে। চারিদিক অন্ধকার। চাঁদের আলো একেবারেই নেই তা নয়, তবে সেই আলোয় খুব একটা পরিষ্কারভাবে দেখা যায় না। কিন্তু ভুবনের তাতে কোনো অসুবিধে নেই। সে এই গাঁয়েরই ছেলে, ছোট থেকে এসব রাস্তায় ঘুরছেও। এসব রাস্তা ওর মুখস্থ বলা চলে। আর তাছাড়া গ্রামের লোকেরা অন্ধকারেও ভালোই দেখতে পায়। আসলে এমন অন্ধকারে দেখে দেখে ওদের অভ্যেস হয়ে গেছে। ভুবন পরিষ্কার দেখতে পেল ওর থেকে কিছুটা দূরে একটা ঝোপের ঠিক সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। বেশ লম্বা চওড়া তার দেহ, তার মুখ কিন্তু দেখা যাচ্ছে না। শুধু মুখ কেন, লোকটার দেহের কিছুই দেখা যাচ্ছে না। শুধু মনে হচ্ছে একটা ঘন কালো ছায়া দাঁড়িয়ে আছে ঝোপের সামনে। বেশ অদ্ভুত লাগলো ভুবনের। পেছনের ঝোপটাও সে মোটামুটি দেখতে পাচ্ছে, কিন্তু লোকটার অবয়ব ছাড়া সে যেন কিছু বুঝতে পারছে না। ভুবন মাথা উঁচু নিচু এদিক ওদিক করে লোকটাকে দেখার চেষ্টা করলো, কিন্তু পারল না। ভুবনের মনের মধ্যে কেন যেন একটা খটকা মাথা চাড়া দিয়ে উঠল। ও সাইকেল থেকে এবার নামলো। সেটা স্ট্যান্ড দিয়ে এগিয়ে গেল সামনের দিকে। বলল, কে রে ওখানে? কিন্তু লোকটার কাছ থেকে কোনো উত্তর এলো না। সে একই রকম ভাবে দাঁড়িয়ে রইল। ভুবন আরো কিছুটা এগিয়ে গেল লোকটার কাছে, কিন্তু এখনো লোকটাকে ঠিক করে দেখতে পেল না সে। ওর মনের সন্দেহটা আরো কিছুটা বাড়ল, সাথে একটা ভয় ভয় ভাবও যেন ওর মনে জেগে উঠল। বুকের ঢিপঢিপানিটা একটু বেড়ে গেল, কিন্তু তবুও থামল না। আরো কিছুটা এগিয়ে গেল। এবার একটু উঁচু গলাতেই বলল, কি হলো? কে দাঁড়িয়ে? তাও কোনো উত্তর নেই। একইভাবে সে দাঁড়িয়ে রইল। ভুবনের এবারে যেন জেদ চেপে গেল। সাহস নিয়ে আরও এগিয়ে গেল। তারপর লোকটার একেবারে কাছে গিয়ে তার কাঁধে হাত রাখল, আর সাথে সাথে ভয়ে আতঙ্কে একেবারে জমে গেল। কোথায় লোক? কাঁধে হাত রাখার সাথে সাথে ছায়ামূর্তিটা ছাই হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। এমন ভয়াবহ ঘটনা দেখে
ভুবনের সকল বোধবুদ্ধি কোথায় যেন হারিয়ে গেল। ওর গোটা শরীরে প্রচণ্ড একটা শিহরণ খেলে গেল। শুধু তাই নয়, ওর শরীরের সকল জোরও কোথায় যেন হারিয়ে গেল। চারিদিকে ছড়িয়ে যাওয়া ছাই এবারে আবার এক জায়গায় হলো। আবার সেই ছায়ামূর্তির অবয়ব ধারণ করল, আর ভুবন এবারে সেই মূর্তির রূপ দেখতে পেল। বড় ভয়ঙ্কর তার রূপ। মুখটা কালো কুচকুচ করছে। শুধু তাই নয়, তার দেহের আর মুখের সকল জায়গা থেকে খসে খসে পড়ছে পচা চামড়া, মাংস। চোখ দুটো দাউ দাউ করে জ্বলছে। আর ওর পরনে রাতের আধারের মতোই কালো কাপড় জড়ানো। এমন ভয়াল দর্শন এক প্রেত মূর্তিকে দেখে ভুবনের গলা ছিঁড়ে প্রচণ্ড একটা চিৎকার বেরিয়ে আসতে চাইল, কিন্তু টু শব্দটুকু বেরোলো না ওর গলা থেকে। জায়গাটার বাতাস একেবারে ভরে উঠল মাংস পচা এক বিটকেল গন্ধে। সেই গন্ধেই ভুবনের প্রাণ পাখি উড়ে যাওয়ার জোগাড়। যে কোনো মুহূর্তে তার হৃদয়ে কাজ করা থামিয়ে দিতে পারে। প্রেতমূর্তি এবার প্রচণ্ড একটা গর্জন করে উঠল, তারপর এগিয়ে এলো ভুবনের কাছে। পচা গন্ধটা দ্বিগুণ হয়ে উঠল। পিশাচটা এবার চেপে ধরল ভুবনের গলা, তারপর আরেক হাতে তার চুলের মুঠি ধরে চেপে প্রচণ্ড একটা টান দিল। সাথে সাথে ভুবনের মুন্ডুটা কাগজের মতো ছিঁড়ে গেল। ফিনকি দিয়ে রক্ত ছড়িয়ে পড়ল চারিদিকে। পিশাচটা এবার ভুবনের মুন্ডহীন দেহটা ছুঁড়ে ফেলে দিল মাটিতে, আর মুন্ডুটা থেকে গড়িয়ে পড়া রক্ত তার সাপের মতো হিল হিলে জিভ দিয়ে চাটতে লাগলো। এবারে পিশাচটা ভুবনের কাটা মুন্ডুটার ওপরে এক কামড় বসিয়ে দিল। মুখের অর্ধেকটা ছিঁড়ে উঠে এলো তার মুখে। বাকিটা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে আরও একটা প্রচণ্ড চিৎকার করে আবার সেই পিশাচ ছাইয়ের মতো উড়ে গেল চারদিকে। মাটিতে শুধু পড়ে রইল ভুবনের মুন্ডহীন রক্তাক্ত। কেটেছে আরো 4টে দিন। 3 দিনে আরো 3টে বিভৎস লাশ পাওয়া গেছে। মৃতদের মধ্যে 2জন পুলিশকর্মীও আছে। মিত্তির মশাইরা গাঁয়ের লোকেদের সাথে আলোচনা করে সকলে মিলে থানায় যান। তারপর সেখানে দারোগাবাবুর ওপর রীতিমতো চাপ সৃষ্টি করে গ্রামে রাতের বেলা পাহারার ব্যবস্থা করে। কিন্তু তাতেও কোনো কাজ হলো না। বরং যেদিন প্রথম পাহারা দিতে 4 জন হাবিলদার এলো, তার পরের দিন সকালে তাদের মধ্যে 2 জনের ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেল হাটের কাছে, আর 2 জনের 1 জনকে পাওয়া গেল মিত্তির বাড়ির সামনে জ্ঞানহীন অবস্থায়। আরেকজনও জ্ঞান হারিয়ে পড়েছিল ধোপা পাড়ার মুখে। সেই 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের এখনও জ্ঞান আসেনি। এতে সমস্যা আরও বেড়েছে। পুলিশ কর্মীদের এই অবস্থা হওয়ার পরে পুলিশ এবার গাঁয়ের মানুষদের উপরেই সন্দেহ করছে। ওদের ধারণা এই গাঁয়ে কোনো অপকর্ম চলছে, যেটাকে ঢাকা দিতে এই সব হচ্ছে। আর এই অপকর্মে গাঁয়ের সকলেই যুক্ত। যারা যুক্ত নয় তাদের একে একে মেরে দিচ্ছে। পুলিশ কর্মীদের ওপরেও এই কারণেই আক্রমণ হচ্ছে। এতে ভূতের বিশ্বাসটাও আরও বাড়বে। এক কথায় নিতাইগঞ্জের বর্তমান পরিস্থিতি এখন অগ্নিঘর্ম। একদিকে অদৃশ্য মৃত্যুদূতের শীতল নিঃশ্বাস, আরেকদিকে পুলিশের জেরা। গাঁয়ের লোকেরা এই দুইয়ের মাঝে এখন পেশাই হচ্ছে। বাচ্চা থেকে বুড়ো কেউ বাদ পড়ছে না। গাঁয়ের 2 জনও মারা গেছে। তার মধ্যে একজন হচ্ছে ভুবন মাছওয়ালা, আর একজন হচ্ছে ব্যারিস্টার হরপ্রসাদ বাবুর 10 বছরের নাতি। হাবিলদারগুলোর মৃতদেহ অমনভাবে পাওয়া যাওয়ার পরের দিন সকাল হলে হরপ্রসাদ বাবুর বাড়ির আমবাগানে পাওয়া গেল ওনার নাতির মুন্ডহীন রক্তাক্ত মৃতদেহ। বাচ্চাটার পেট ফাটিয়ে কিছুতে নাড়ি ভুঁড়ি মাংস ছিঁড়ে খেয়েছে আর আশপাশে ছড়িয়েছে। হরপ্রসাদ বাবুর বাড়ির সকলের অবস্থাই খুব খারাপ। প্রত্যেকেই শোকে কেমন যেন পাথর হয়ে গেছে। ওনার পুত্রবধূর দিকে তো তাকানো যাচ্ছে না। ওনার ছেলে থাকতো কলকাতায় কাজের জন্য, সেও ফিরে এসেছে। তারও চোখ মুখ একেবারে বসে গেছে। হরপ্রসাদ বাবুর একই অবস্থা। তিনিও কদিন আর মিত্তির বাড়ির বৈঠকে আসছেন না। মিত্তির মশাইরা গিয়েছিলেন, তবে তাকে আর এখানে আসার জন্য জোড়াজুড়ি করেননি। এখন দিনের বেলা মিত্তির বাড়ির লাল রকে এখন বৈঠক বসেছে। বৈঠকে হরপ্রসাদ বাবু ছাড়া বাকি সকলেই আছেন। বেশ গম্ভীর আলোচনা চলছে। গাঁয়ে যা যা হচ্ছে সবই যে ভৌতিক কাণ্ড, সে বিষয়ে গাঁয়ের কারোর আর কোনো সন্দেহ নেই। সেই বিষয়ে কথা হচ্ছে। ঠাকুরমশাই বললেন, যা হচ্ছে তাতে কোনো পুজো যজ্ঞে তো কিছু হবে বলে আমার মনে হচ্ছে না। যে অপশক্তির আগমন ঘটেছে সে বড়ই শক্তিশালী। তার সাথে পেরে ওঠার ক্ষমতা বা বিদ্যে আমার নেই।
আপনি এমন বললে কি করে হবে বলুন তো ঠাকুর মশাই? বললেন পঞ্চানন হালদার। ঠাকুরমশাই একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই প্রেতের সাথে যুদ্ধ করার বিদ্যে আমার জানা নেই। আচ্ছা, একটা গুণিন বা তান্ত্রিক ডেকে আনলে হয় না? সেটা করলেও হয়। তা আপনার সন্ধানে তেমন কেউ আছে নাকি? না, তেমন কাউকে তো জানা নেই। হালদার মশাই এবার মিত্তির মশাইকে উদ্দেশ্য করে বললেন, আপনি কিছু বলুন। আপনি আজ এত চুপচাপ কেন বলুন তো? এটা কিন্তু ঠিক। আজ আড্ডাটা বসেছে তার প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেছে। সকলেই এতক্ষণ অনেক কথা বললেও মিত্তির মশাই কিন্তু একটাও কথা বলেনি। চুপ করে এক দৃষ্টে রকের লাল রংটার দিকে তাকিয়ে বসে আছে। ওনার চোখে মুখে চিন্তার ছাপ পরিষ্কার। বেশ বোঝা যায় এক মনে তিনি কিছু একটা ভাবছেন। এবারে হালদার মশাইয়ের কথায় তার যেন হুঁশ ফিরল। তিনি ভাঙা ভাঙা গলায় বললেন, কি বলছেন? ও হ্যাঁ, একটা কিছু তো করতেই হবে। হালদার মশাই মুখে প্রখর কৌতূহল ফুটিয়ে তুলে বললেন, কি ব্যাপার বলুন তো মিত্তির মশাই? কি এত ভাবছেন? মিত্তির মশাই এবারে আরো কিছুক্ষণ চুপ করে রইলেন। বাকিরাও চুপ করে। এসব যে কোনো প্রেত শক্তির কাজ, সেটা আপনারা ঠিকই আন্দাজ করেছেন। তবে এই প্রেতাত্মা যে কে, সেটা কি আপনারা জানেন? বাকিরা প্রত্যেকেই দুপাশে মাথা নাড়িয়ে বুঝিয়ে দিলেন তারা জানেন না। মিত্তির মশাই ধীরে ধীরে উপরে নিচে ঘাড় নাড়িয়ে, সেটাই স্বাভাবিক। বেশ, আমি বলছি শুনুন। ব্যাপারটা অনেক ছোটবেলায় আমি একবার আমার ঠাকুরদার কাছে শুনেছিলাম। তারপরে এইসব শুরু হওয়ার পরে আমার লাইব্রেরিতে আমাদের পরিবারের যেসব প্রাচীন হাতে লেখা পুঁথিগুলো আছে, সেগুলো খুলে বসেছিলাম। সেখান থেকেই ব্যাপারটা ভালো করে জানলাম। আপনাদেরও তো সেই পুঁথিগুলো আগে দেখিয়েছি। আমাদের পরিবারেরই কোনো এক পূর্বপুরুষের হাতে সংস্কৃত ভাষায় লেখা পুঁথিগুলো। তা কাল রাতে আমার কি মনে হতেই পুঁথিগুলো নিয়ে বসি আমি। যা জানতে পারলাম সেটাই আপনাদের ছোট করে বলছি। প্রায় 400 বছর আগে আমাদের এই নিতাইগঞ্জের নাম ছিল বিজয়গড়। সেই বিজয়গড়ের উপরে ছিল রাজবাহাদুর শশাঙ্ক মোহন মিত্তিরের রাজত্ব। দারুণ প্রতিপত্তি ছিল তার। শুধু তাই নয়, দারুণ প্রজাবৎসলও ছিলেন তিনি। তার রাজত্বকে এক কথায় রাম রাজত্ব বলতে পারেন। তা শশাঙ্ক মোহনের ছিল 3 ছেলে। বড় ছেলে জিতেন্দ্র মোহন, মেজ ছেলে রাজেন্দ্র মোহন আর ছোট ছেলে চন্দ্রমোহন। এই 3 ছেলেই ছিল দারুণ বুদ্ধিমান। পরবর্তী শাসক হওয়ার সকল গুণই ছিল এই 3 জনের মধ্যে। তবে মেজ ছেলে রাজেন্দ্র মোহনের মধ্যেই সকল গুণ বাকি 2 ভাইয়ের তুলনায় একটু বেশি ছিল। তবে রাজা হওয়ার তেমন কোনো ইচ্ছে কিন্তু তার মধ্যে ছিল না। সে ছিল পড়া পাগল। সারাদিনই বইপত্তর নিয়েই বসে থাকত। ফলত বড় ছেলে জিতেন্দ্র মোহনের রাজা হওয়া নিশ্চিত হয়েই ছিল। সব চলছিল ঠিকঠাক। কিন্তু জিতেন্দ্র মোহনের রাজ্যাভিষেকের দিনই ঘটল ঘটনাটা। জিতেন্দ্র মোহনকে তার ঘরেই মৃত অবস্থায় পাওয়া গেল। রাজবাড়ির কবিরাজ মশাই জানালেন মৃত্যুর কারণ তীব্র বিষ। মৃত্যুর কারণ জানা গেলেও সেই সময় খুনিকে কিন্তু শনাক্ত করা গেল না। বছর ঘুরল। এবারে শশাঙ্ক মোহন ঠিক করলেন তার মেজ ছেলে রাজেন্দ্র মোহনকে রাজা করবেন। প্রজারাও রাজার এই সিদ্ধান্তে খুব খুশি হলো। তারাও চাইতো রাজেন্দ্র মোহনই রাজা হন। কারণ শশাঙ্ক মোহনের মতো রাজেন্দ্র মোহনও ছিল দারুণ প্রজাবৎসল। জিতেন্দ্র মোহনও যে তা ছিল না তা নয়, কিন্তু তাও
প্রজারা তাদের পরবর্তী রাজা হিসেবে রাজেন্দ্র মোহনকেই চেয়েছিল। তারও রাজ্যাভিষেকের দিন উপস্থিত হলো, আর এবারেও হবু রাজাকে খুন করার চেষ্টা করা হলো। তবে এবারে কিন্তু কাজ হলো না। রাজেন্দ্র মোহন তুখোড় বুদ্ধির জোরে নিজের প্রাণ তো বাঁচালই, তার সাথে এবারে আততায়ীকেও সে পাকড়াও করল। আততায়ী বেরোলো রাজবাড়িরই এক সেপাই। তাকে চেপে ধরলে সে আসল মাথার নামটা বলে দিল। শশাঙ্ক মোহনের ছোট ছেলে চন্দ্রমোহন। চন্দ্রমোহন ওর বাকি দুই ভাইয়ের মতোই রাজনীতি, অস্ত্রবিদ্যা, অর্থনীতি আরো নানান শাস্ত্রে সমান পারদর্শী ছিল। তার সাথে নানান বিষের ব্যাপারেও তার ছিল দারুণ জ্ঞান। দেশ বিদেশের নানান ভয়ঙ্কর বিষ সংগ্রহ করা ছিল তার শখ। তার স্বভাবও ছিল ভারী ভয়ঙ্কর। অবলা প্রাণীদের সে বীভৎসভাবে মেরে দারুণ শান্তি পেত। তার কামুকতাও ছিল প্রচণ্ড। এক কথায় রাক্ষস বলা চলত তাকে। প্রজাদের উপরেও নানান অত্যাচার সে করত, কিন্তু রাজার ছেলে, তার বিরুদ্ধে নালিশ করার সাহস কেউ করত না। রাজামশাইও যে সব কিছু জানতেন না তা কিন্তু নয়, তিনি সবটাই জানতে পারতেন। চাইলে নিজের ছেলেকে তিনি কঠোর থেকে কঠোরতর শাস্তি দিতেও পারতেন। কিন্তু শশাঙ্ক মোহন কড়া স্বভাবের হলেও তার দুর্বলতা ছিল ওনার এই তিন ছেলে। বড় ছেলে মারা যাওয়ার পরে তার সেই দুর্বলতা দ্বিগুণ রূপে বাড়তে থাকে। ছোট ছেলেকে কিছু না বললেও ব্যাপারটা যে মোটেও ভালো হচ্ছিল না সেটা তিনিও বেশ বুঝতে পারছিলেন। তবে সেটা যে এতটা চরম পর্যায়ে পৌঁছবে সেটা তিনিও ঠিক বুঝতে পারেননি। এদিকে বিজয়গড়ের প্রজারা রাজেন্দ্র মোহনকে নিজেদের ছেলের মতো ভালোবাসত। তাকে মারার চেষ্টা হয়েছে জানতে পেরে তারা এবারে ক্ষেপে উঠল। সবাই মিলে এসে ভিড় জমালো রাজবাড়ির সামনে। তারা তখন ছোট কুমারের শাস্তি চায়। রাগে ঘৃণায় তারা তখন উন্মাদ হয়ে উঠেছে। রাজেন্দ্র মোহন পরিস্থিতি বুঝে জনতাকে শান্ত করে যাচ্ছিল। সে জানত তার এক কথাতেই সম্পূর্ণ উন্মাদ জনতা শান্ত হয়ে যেত। তবে এবারে তাকে বাধা দিলেন স্বয়ং শশাঙ্ক মোহন। তখনও তিনিই রাজা। তিনি কড়াভাবে আদেশ দিলেন চন্দ্রমোহনকে তিনি ত্যায্য পুত্র করলেন, আর তাকে মারতে মারতে বিজয়গড় থেকে বের করে দিয়ে আসা হোক। রাজেন্দ্র মোহন জানত তার ভাই বিষধর সাপ। তাকে বাঁচালে সে আবার ছোবল মারবে, কিন্তু তারপরেও সে নিজের ভাইকে বাঁচানোর জন্য আরো একবার তার বাবাকে বললে শশাঙ্ক মোহন স্পষ্ট জানিয়ে দেন তিনি পিতা হলেও তার আগে তিনি একজন রাজা। আর রাজধর্মের আগে একজন রাজার কাছে আর কিছু থাকতে পারে না। চন্দ্রমোহন শুধু ভাতৃঘাতী হয়নি, সে রাজদ্রোহিতার মতো অপরাধ করেছে। এই দোষের ক্ষমা হয় না। শশাঙ্ক মোহনের আদেশ অক্ষরে অক্ষরে পালন করা হলো। চন্দ্রমোহনকে মারতে মারতে প্রায় আধমরা করে দেওয়া হলো। প্রজারাও যে যেমন পারল মারল। তারপরে চন্দ্রমোহনের রক্তাক্ত ক্ষত বিক্ষত দেহটাকে বেঁধে দেওয়া হলো একটা পাগলা ঘোড়ার সাথে। তারপর সেই ঘোড়াকে ছুটিয়ে দেওয়া হলো। তার সাথেই চন্দ্রমোহনের অর্ধমৃত দেহটাও মাটিতে ঘষতে ঘষতে গেল। পথে রক্তের মোটা দাগের কথাও ওই পুঁথিতে লেখা আছে। সাথে নাকি 4 জন অশ্ববাহী সেপাইও গিয়েছিল। চন্দ্রমোহনের মৃত্যু নিশ্চিত করতেই তারা গিয়েছিল। তা বিজয়গড়ের সীমানার শেষে জঙ্গলের মধ্যে গিয়ে সৈনিকরা যখন নিশ্চিত হলো চন্দ্রমোহন আর বেঁচে নেই, তখন তারা ফিরে এলো। এরপরে
রাজেন্দ্র মোহনের পুনরায় রাজ্যাভিষেক হলো। সে রাজাও হলো। কেটে গেল বেশ কয়েকটা বছর। রাজেন্দ্র মোহনের বিয়ে হয়েছে, তার দুটো সন্তানও হয়েছে। বিজয়গড়ের ক্ষমতাও সে তার বাবার থেকে অনেক বেশি বাড়িয়েছে। রাজ্যের আয়তনও বাড়িয়েছে অনেকটা। প্রজারা সকলেই তাদের রাজাকে নিয়ে ভীষণ খুশি। এরই মধ্যে একদিন শশাঙ্ক মোহনেরও মৃত্যু হলো। তার শ্রাদ্ধ শান্তির কাজও মিটল বেশ ভালোভাবেই। আর এই কটা দিন পরেই সুখ শান্তিতে ভরা বিজয়গড়ের উপরে হানা দিল বিপদের কালো মেঘ। মৃত্যুর কুটিল ছায়া বিজয়গড়কে চেপে ধরল চারদিক থেকে। এই ঠিক এখন যেমন আমাদের চারদিক থেকে ঘিরে ধরেছে, ঠিক তেমনি। তা একদিন বিজয়গড়ে এক তান্ত্রিকের আগমন ঘটল। লম্বা চওড়া দশাশই তার দেহ, কুচকুচ করছে কালো তার গায়ের রং, মুখে দাড়ি গোফের জঙ্গল, জলজলে চোখ, সারা শরীরে অজস্র ক্ষতের দাগ। বেজায় ভয়ালো দর্শন। তবে বিজয়গড়ের লোকেরা কখনোই কাউকে দূরছাই করত না। এই তান্ত্রিককেও তারা সাদরে আমন্ত্রণ করল। নিজেদের সামর্থ্য মতো ফল মূল দুধ দিয়ে তান্ত্রিকের কাছে তারা যায়। আর সেই শুরু হলো মৃত্যুর তাণ্ডব। তান্ত্রিক নিজের তন্ত্র ক্ষমতার জোরে মানুষগুলোকে কুকুর ছাগলের মতো মেরে ফেলল। খবর পৌঁছল রাজা রাজেন্দ্র মোহনের কাছে। সে অতি কর্তব্যপরায়ণ। সে খবর পাওয়ার সাথে সাথেই সেই তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিককে দেখেই তাকে শনাক্ত করে ফেলে। সেই তান্ত্রিক আর কেউ নয়, ছিল তার ছোট ভাই চন্দ্রমোহন। তবে তখন আর সে বিজয়গড়ের ছোট কুমার নেই। সে তখন মহাশক্তিশালী এক ঘোর বামাচারী পিশাচ সিদ্ধ তান্ত্রিক। মৃত্যু তখন তার করায়ত্ত। তার নামও তখন বদলেছে। তার নাম তখন চণ্ড ভৈরব। রাজেন্দ্র মোহন নিজের ভাইকে এত বছর পরে দেখে প্রথমটায় খুশি হলেও কিছুদিনের মধ্যেই ও বুঝল চন্দ্র ফিরেছে শুধুমাত্র নিজের প্রতিহিংসা চরিতার্থ করতে। সে বেঁচে গেল কি করে সেটাও ঠিক করে জানা যায়নি। চণ্ড ইতিমধ্যেই বিজয়গড়ে মৃত্যুর দামামা বাজাতে শুরু করে দিয়েছে। তা রাজেন্দ্র মোহনের রাজগুরু অম্বিকাচরণ এই সময় তাকে এক বুদ্ধি দিলেন। তিনি নিজেও তন্ত্রসিদ্ধ ছিলেন। তিনি বললেন, চণ্ডকে যেমন করেই হোক হত্যা করতে হবে। তবে সে তখন পিশাচ সিদ্ধ, তাই সে মারা যাওয়ার পরে ওর অতৃপ্ত আত্মা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। সেই কারণে ওকে জীবিতই বন্দি করতে হবে। এমনভাবে বন্দি করতে হবে যেখান থেকে জীবিত বা মৃত অবস্থায় পালাবার ক্ষমতা ওর থাকবে না। তাও যখন তখন করলে হবে না। এমন সময় করতে হবে যখন দিন অথচ আকাশে সূর্য থাকবে না, রাত অথচ আকাশে চাঁদ থাকবে না। এমন কথা শুনে স্বাভাবিকভাবেই রাজেন্দ্র মোহন একটু বিভ্রান্তই হলো। অম্বিকাচরণ তখন জানালেন, রাজার চিন্তার কিছু নেই, তিনি সব ব্যবস্থা করবেন। কাজ শুরু হলো। প্রথমেই অম্বিকাচরণের কথা মতো একটা বেশ বড় কাঠের বাক্স তৈরি করা হলো। সেই বাক্সকে অম্বিকাচরণ মন্ত্রপুত করলেন। তারপরে এক রাতে প্রায় ৩০০ সেনা পাঠালেন চণ্ড ভৈরবকে ধরে আনার জন্য। চণ্ডর কাছে 1000 সেনাও তখন কিচ্ছু নয়, কিন্তু কাজ ভালোই ভালোই মিটল। চণ্ড তখন ধ্যানমগ্ন। সেপাইরা সেটা দেখেই পিছন থেকে তার উপরে তীর বর্ষণ করে, কিন্তু তাতেও চণ্ডর ধ্যান কিন্তু ভাঙল না। এরপরে ওর রক্তাক্ত দেহটাকে তুলে নিয়ে যাওয়া হলো অম্বিকাচরণের কাছে। তিনি বেশ কিছু আচার আচরণ সেরে চণ্ডকে সেই বাক্সটার মধ্যে শুইয়ে দিয়ে বাক্সের ডালা বন্ধ করে
সেটাকে বিজয়গড়ের সীমানার বাইরে পুঁতে দিয়ে আসতে বললেন। আর বিজয়গড়ে নিজের সকল ক্ষমতা দিয়ে স্থাপন করলেন এক কালী মন্দির, যাতে ওই পিশাচ আর কখনো এই গায়ে ফিরতে না পারে। তবে অম্বিকাচরণ ছিলেন ত্রিকালদর্শী। তিনি খুব ভালোভাবেই জানতেন তারা যা করেছেন সেটা ঠিক নয়, একেবারেই ঠিক নয়। কোনো সাধককে ধ্যান ও মগ্ন অবস্থায় হত্যা করা মহাপাপ। তিনি জানতেন চণ্ড আবার ফিরে আসবে। সেই কারণেই তিনি নিজের রক্ত দিয়ে বিজয়গড়ের চারদিকে এক অদৃশ্য তবে অতি শক্তিশালী এক রক্ত বলয় তৈরি করেন। এটাই সকল বিপদের হাত থেকে বিজয়গড়কে রক্ষা কবচের মতো রক্ষা করত। কিন্তু অম্বিকাচরণ এও বলেছিলেন তাঁর সেই বলয়ের ক্ষমতা 400 বছরের বেশি টিকবে না। এই সময়ের পরে চণ্ডভৈরব আবার জেগে উঠবে। তবে সে ওই বাক্সের মধ্যে থেকে নিজের ইচ্ছায় বেরোতে পারবে না। তবে যদি কোনো মানুষ সজ্ঞানে তাকে রক্তদান করে তাহলে সে মুক্ত হবে, আর তখন সে হয়ে উঠবে তন্ত্রজ্ঞ মহাশক্তিশালী এক পিশাচ। পুঁথিতে এও লেখা আছে যে ওই পিশাচের ইশারায় মৃত্যু নাচে। তার দৃষ্টিতে মহাপ্রলয়ের গর্জন জেগে ওঠে। যেখানে সে জাগরিত হবে সেই জায়গার সকল প্রাণ শক্তি একটু একটু করে সে কেড়ে নেবে। এও লেখা আছে কোনো এক পূর্ণিমাতে তার জাগরণ ঘটবে, আর ঠিক তারপরের অমাবস্যা পর্যন্ত সে সময় নেবে গোটা জায়গাটা শ্মশান বানাতে। এতটা বলে মিত্তির মশাই আরও একটা বড় দীর্ঘশ্বাস ছাড়লেন। এবারে তোমরা একটু মনে করে দেখো তো, প্রথম মৃতদেহটা যেদিন পাওয়া যায় তার আগের দিন কি ছিল? ঠাকুরমশাই, হালদার মশাই, মদনবাবু তিনজনেই এতক্ষণ মিত্তির মশাইয়ের কথাগুলো মন দিয়ে শুনছিল। মিত্তির মশাইয়ের সুন্দর করে গুছিয়ে বলার ক্ষমতার জন্যই ওনারা মুশগুল হয়ে শুনছিলেন। এবার একটু ভেবে ওনারা রীতিমতো চমকে উঠলেন। হ্যাঁ, ঠিকই তো, মিত্তির মশাই ঠিকই বলছেন। যেদিন প্রথম মৃতদেহ পাওয়া গেল তার আগের দিন পূর্ণিমাই তো ছিল। প্রতি পূর্ণিমায় মিত্তির বাড়ির কালী মন্দিরে এক বিশেষ পুজো হয়, সেটাও হয়েছিল। মুহূর্তের মধ্যে প্রত্যেকের শরীর প্রচণ্ড আতঙ্কে কেঁপে উঠল। ওদের মেরুদণ্ড দিয়ে প্রচণ্ড একটা ঠান্ডা স্রোত। বৃদ্ধ ঠাকুরমশাই ভীত কম্পিত গলায় বললেন, তাহলে এখন উপায়? যে পুঁথি থেকে এত কিছু জানতে পেরেছেন তাদের প্রতিকারের কিছু বলা নেই? মিত্তির মশাই দুপাশে খুব ধীরে ধীরে মাথা নাড়ান। না, পুঁথির শেষের বেশ কিছু পাতা আমি কোথাও পাইনি। সেখানে কিছু থাকলেও থাকতে পারত, কিন্তু এখন সেসব জানার কোনো উপায় আছে বলে তো আমার মনে হয় না। হালদার মশাই বললেন, না, সেটা কখনোই হয় না। বাঁচার চেষ্টা আমাদেরকে করতেই হবে। তাহলে দেরি করে লাভ নেই। কোনো তান্ত্রিক বা গুণিনের খোঁজ করা উচিত। পরের অমাবস্যা আসতে আর মাত্র 4 দিন বাকি। এরপর তাদের আর বিশেষ কোনো কথা হলো না। মিত্তির মশাই বাদে বাকিরা চিন্তিত উদ্বিগ্ন চিত্তে উঠে বেরিয়ে গেলেন মিত্তির বাড়ি থেকে। এদিকে মিত্তির মশাইয়ের চোখে মুখেও দারুণ ভয়, আতঙ্ক আর চিন্তা। তিনি বেশ বুঝতে পারছেন নিতাইগঞ্জের ওপরে প্রচণ্ড বিপদের কালো মেঘ ঘনিয়ে এসেছে। কিন্তু এমন প্রতিকূল পরিস্থিতিতে বিপদের রূপ জানার পরেও বাঁচার কোনো উপায়ই যে দেখা যাচ্ছে না। এমন অবস্থায় মানুষ বড়ই নিরুপায় হয়ে পড়ে, ভেঙে পড়ে। মিত্তির মশাইয়ের অবস্থাও কিছুটা তেমনই বলা চলে। তা অনেক খুঁজে একজন তান্ত্রিকের খোঁজ পাওয়া গেল অবশেষে। তান্ত্রিকের নাম কানাই তান্ত্রিক। নিতাইগঞ্জ থেকে 5টা গ্রাম পরে তেঁতুলবেড়ে গাঁয়ে তার বাস। বয়স বেশি নয়, তবে এরই মধ্যে তার বেশ নাম ডাক হয়েছে। সদ্য সে নাকি কামাখ্যা থেকে সিদ্ধি লাভ করে এসেছে। কানাই তান্ত্রিকের খোঁজ পাওয়ার পরেই মিত্তির মশাইরা গাঁয়ের 2 জোয়ান ছেলেকে তাকে নিয়ে আসার জন্য পাঠিয়ে দেন। তারা নিয়েও আসে তাকে।
সে গায়ে ঢুকে সব শুনে গায়ের এক মুঠো মাটি তুলে সেটা শুঁকল। সেই মাটি ওর ঝোলা থেকে একটা মানুষের মাথার করটির মধ্যে একটু জল দিয়ে তাতে দিল। তারপর কি সব মন্ত্রপাঠ করে গোটা 5 বার ফু মেরে তারপর অদ্ভুত এক অট্টহাসি করে বলল, পেয়েছি পেয়েছি, হ্যাঁ পেয়েছি। এই গায়ে এক পিশাচের আগমন ঘটেছে। আমি যখন নিচে পড়েছি আর চিন্তা নেই, এই পিশাচ আমার হাত থেকে বাঁচতে পারবে না। চিন্তা নেই, আজ রাতে এই বেটাকে জবাই করব। হলুদ পুড়িয়ে নাকে চেপে ধরলে বেটা বাপ বলারও সুযোগ পাবে না। এরপর সে একটা বড় ফর্দ ধরিয়ে দিয়ে বলল, আজ রাতেই আমি যজ্ঞ করব, এগুলো আমার লাগবেই। আর তোমরা কেউ রাতে বাইরে বেরোবে না ঘর থেকে। মিত্তির মশাই আর দেরি করলেন। বিকেলের মধ্যেই কানাই তান্ত্রিক যা যা আনতে বলেছিল সবই জোগাড় করে দিলেন, কিন্তু এতে কোনো কাজ হলো না। পরের দিন সকাল হলে নিতাইগঞ্জের লোকেরা দেখল কানাইয়ের দেহটা উল্টো করে গাঁথা আছে বুড়ো বটতলা। ওই বটতলাতেই যজ্ঞ করবে বলে ঠিক করেছিল সে। সেখানেই যজ্ঞকুণ্ড আর যজ্ঞের অন্যান্য সকল উপাদান ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তান্ত্রিকেরও এমন ভয়ঙ্কর অবস্থা দেখে গাঁয়ের লোকেরা আরো বেশি করে ভীত হয়ে উঠল। বাঁচার আশা হয়তো তাদের নেই, যদিও সেই ভয়ঙ্কর অভিশাপের কথা মিত্তির মশাই বা বাকিরা কেউই কাউকে জানায়নি। তবুও মানুষের ষষ্ঠেন্দ্রিয় তো তাকে সবই জানান দেয় নাকি? এদিকে গ্রামবাসীদের বেশিরভাগই অতি দরিদ্র। এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার মতো ক্ষমতাও সকলের নেই, সেটা সম্ভবও নয়। অগত্যা মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া তাদের কাছে আর কোনো উপায়ও নেই। মিত্তির বাড়িতে আবার বৈঠক বসল। প্রত্যেকের চিন্তা আরও 2-3 দাগ করে বাড়ল। তা এরপরে উপায় কি সে বিষয়ে আলোচনা চলছে। এমন সময় সেই বৈঠকে এসে উপস্থিত হলেন হরপ্রসাদ বাবু। তিনি তখনও দারুণ বিধ্বস্ত, শোকাহত, আর সেটা থাকাটাই স্বাভাবিক। এই হরপ্রসাদ বাবু এসে আরেকটা উপায় বাতলে দিলেন। উপায় বলা ভুল হবে, বলা ভালো আরেকটা সম্ভাবনার আলো দেখালেন। তাকে একবারেই আকস্মিক দেখে মিত্তির মশাইরা সকলেই একেবারে অবাক হয়ে গিয়েছিলেন। কি বলবেন বুঝতে পারছিলেন না ওনারা। তখন হরপ্রসাদ বাবুই বললেন, আসলে আজ আমি এসেছি আপনাদের একটা কথা বলতে। তার গলায় শোক স্পষ্ট। কথাটা ঠিক আমার নয়, আমার স্ত্রীর। খবর পেলাম আপনারা তান্ত্রিক বা গুণিনের খোঁজ করছিলেন, তাই আমার স্ত্রী একজন তান্ত্রিকের খোঁজ আপনাদের কাছে দেওয়ার জন্যই আমায় পাঠালেন। তান্ত্রিকের নামটা আমি ঠিক জানি না, তিনি আমার শ্যালকের দীক্ষাগুরু। কোথায় থাকেন সেটাও আমি ঠিক করে জানি না। আমার স্ত্রী আমার শ্যালককে এখানকার অবস্থার কথা জানালে তিনি এনার কথা বলেন। ব্যক্তি নাকি প্রচুর রহস্যময় আর অদ্ভুত ক্ষমতার অধিকারী, যদিও আমি কখনো তাকে বা তার ক্ষমতা স্বচক্ষে দেখিনি। তবে আপনারা যদি বলেন তাহলে আমার স্ত্রী তাকে একটিবারের জন্য এখানে ডেকে আনতে চান। একবার একজন তান্ত্রিককে ডেকে এনে কি হলো সেটা সকলেই জানতেন। সেই জন্যই হরপ্রসাদ বাবুর কথাটা শুনে চোখাচোখি করতে শুরু করলেন। সকলের চোখেই একটা অনিশ্চয়তার ছাপ। শেষে মিত্তির মশাই বললেন, তা বেশ তো, আপনি বৌঠানকে বলুন তাকে যেন আনার ব্যবস্থা করেন। যদি কোনো দরকার লাগে তাহলে আমরা সাহায্য করব। তা তিনি কি সামনের অমাবস্যার আগে এখানে এসে পৌঁছতে পারবেন? মিত্তির মশাইয়ের এই শেষ কথাগুলো শুনে এবারে হরপ্রসাদ বাবু ছাড়া বৈঠকে উপস্থিত বাকিদের মেরুদণ্ড দিয়ে অতি শীতল একটা স্রোত বয়ে গেল। তবে সে বিষয়ে বিশেষ কেউ কিছু বললেন না। হরপ্রসাদ বাবু বললেন, সেটা আমি আপনাদের আজ বিকেলে জানাচ্ছি। আমার স্ত্রী আগে আমার শ্যালককে জানান। বেশ বেশ। এরপর হরপ্রসাদ বাবু আর বেশিক্ষণ বসেননি ওখানে, উঠে বেরিয়ে গেলেন। তিনি চলে গেলে মদনবাবু বললেন, আবার খামোখা একজনকে মৃত্যুপুরীতে ডেকে নিয়ে আসা কোনো মানে আছে নাকি? হ্যাঁ মৃত্যুর মশাই, সেটা যে ঠিক নয় আমিও জানি,
কিন্তু করারও যে কিচ্ছু নেই। চেষ্টা তো আমাদের করতেই হবে। হালদার মশাই বললেন, একদম ঠিক বলেছেন, বাঁচার চেষ্টা তো করতেই হবে। রাত এখন মোটেও বেশি হয়নি, এই বড় জোর 8টা হবে। অন্য সময় হলে এখন নিতাইগঞ্জের বটতলায়, চায়ের দোকানে, পুকুর ঘাটে বুড়োদের আর নিতাইগঞ্জের মাঠে গাঁয়ের জোয়ানদের আড্ডা চলত। সারাদিনের কাজ ছেড়ে সবাই একটু আড্ডা দিত, দেশি মদ আর তামাক খেত একটু। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে গোধূলি পেরোলেই সকলে বাড়ি চলে যায়। অন্ধকার ঘনালেই তো মৃত্যু নেমে আসে। এই সময় যদি কেউ ভুল করেও বাড়ির বাইরে থেকে যায় আর কোনো বিপদে পড়ে, কারুর বাড়ির দরজা চাপড়ে মরেও যায়, তাও কেউ দরজা খুলবে না। সকলেরই তো প্রাণের ভয় আছে নাকি? বিলে সবই জানে, ও প্রতিদিনই ঠিক সময় বাড়ি যায়, কিন্তু আজ মতিটা এমন ঝামেলা করলো যে তাকে খুঁজতে গিয়ে ওর দেরি হয়ে গেল। বিলে এই গায়েরই ছেলে, গদাই ধোপার ছেলে। বিলে ছোট থেকে কথা বলতে পারে না, ইশারা ইঙ্গিত করে মুখ থেকে কিছু অদ্ভুত শব্দ বের করে মনের কথা বুঝিয়ে দেয়। তবে খুব ভালো বাঁশি বাজাতে পারে। সারাদিন শুধু গরুগুলোকে ঘুরিয়ে আনে আর বাঁশি বাজিয়েই কাটিয়ে দেয়। আজও গরুগুলোকে বেঁধে একটা বটগাছের তলায় বসে বাঁশি বাজাতে বাজাতে কখন যে ঘুমিয়ে পড়েছিল। এরপরে ঘুম ভাঙলে গরুর দলের মধ্যে একটা গরুকেও দেখতে পেল না। সেটা হচ্ছে মতি, ধবধবে সাদা তার গায়ের রং। তারপর মতিকেও খুঁজে পেয়েছে একটু আগে, তারপরে বাড়ি ফিরছে। বিলে বেশ ডাকাবুকো গোছেরই ছেলে, খুব একটা ভয় ডর তার নেই। ওর বয়সও কম, 12-র বেশি নয়। নিতাইগঞ্জে এখন যে খুব ভয়ঙ্কর বিপদ নেমে এসেছে, সেটাও ও যে খুব একটা বুঝতে পেরেছে তেমনটাও নয়। সেই জন্যই সম্ভবত এমন ঘোর নির্জন অন্ধকারের মধ্যে দিয়ে একা গোটা 5 গরুকে নিয়ে ফিরতে ওর বিন্দুমাত্র ভয় করছে না। যদিও ভয় হলে সেটা কাটানোর উপায় ওর কাছে আছে। বিলে সবসময় এমনটা করে, ভয় পেলে, দুঃখ পেলে বা রেগে গেলে ও বাঁশি বাজায়। তাতেই ওর মনের সকল ভয়, দুঃখ, রাগ কোথাও হারিয়ে যায়। যাই হোক, গরুগুলোকে ঠেলতে ঠেলতে বিলে এগিয়ে চলল। কিন্তু ধোপাপাড়া ঢোকার আগে একটা মাঠ পড়ে। সেখানকার ঘাস খাওয়ার জন্য গাঁয়ের সব গরু ছাগল পাগল হয়ে থাকে। সেই মাঠটার কাছে আসতেই এবারে মতি আবার দল থেকে বেরিয়ে দৌড়ে গিয়ে নামলো মাঠের মধ্যে। তার দেখা দেখি বাকি গরুগুলোও নামলো সেই মাঠে। সেই সাথে বিলে মুখে একটা শব্দ করে গরুগুলোর প্রতি বিরক্তি আর রাগ প্রকাশ করল। ও জানে এত দেরি করে বাড়ি ফেরার জন্য আজ ওর কপালে মায়ের হাতে পিটুনি বরাদ্দ আছে। তার উপরে আরও দেরি হলে তো কথাই নেই, মার দ্বিগুণ রূপ নেবে। তার উপরে বাবাও আছে, সে ধরলে তো আর কোনো কথাই নেই। অগত্যা বিলে নামলো মাঠের মধ্যে। গরুগুলোকে দড়ি ধরে টেনে এক এক করে মাঠ থেকে বের করতে শুরু করলো। সবকটাই অল্প টানাটানিতে বেরোলো, শুধু মতিটা এলো না। সে এমনিতেই বাকিদের থেকে একটু দূরে ছিল। তার দড়ি ধরে টানলেও সে আসতে চায়, আরও জোরে টান দেয় উল্টো দিকে। বিলে আবার মুখে বিরক্তি ভরা শব্দ করল। ওর এই ভাষা মানুষ ঠিক করে না বুঝলেও মতি মনে হয় বোঝে। সে এবার আর গেঁতমি না করে চলে এলো বিলের সাথে। বিলেও তাকে টানতে টানতে মাঠ থেকে বের করল। আর ঠিক এর পরেই থমকে দাঁড়িয়ে পড়ল। এখানেই তো বিলে ওর বাকি গরুগুলোকে এনে রাখল, সেগুলো আবার গেল কোথায়? ও গ্রামের ছেলে, অন্ধকারে খুব ভালো করে দেখতে পায়। বিলে এদিক ওদিক দেখল, না, কোথাও নেই, একটাও গরু কোথাও নেই। এত তাড়াতাড়ি কোনো শব্দ না করে গরুগুলো গেলটা কোথায়? বেশ অবাক হয়ে গেল বিলে। কি করবে ঠিক করে বুঝে উঠতে পারল না। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আবার গরুগুলোকে খুঁজতে গেলে আরও দেরি হবে, তখন আরও মার খেতে হবে ওকে। তার থেকে ভালো এখন মতিকে নিয়েই ও ফিরে যাক, কাল সকাল হলে না হয় ওদের খোঁজা যাবে। এই ভেবে বিলে আর সময় নষ্ট না করে বাড়ি ফেরার জন্য পিছন ফিরল। আর ওর বুকের ভেতর সাথে সাথে 1000টা ঘোড়া দৌড়তে শুরু করল। ও ঠিক সামনে অন্ধকারের মধ্যে ওটা কে দাঁড়িয়ে? জমাট কালো অন্ধকার দিয়ে তৈরি ওই ছায়ামূর্তি কার? ওখানে যে শুধু কেউ দাঁড়িয়ে আছে তা নয়, একটা চাপা গর্জনও ওই দিকটা থেকে ভেসে আসছে।
বিলে বুঝতে পারল প্রচণ্ড পচা একটা গন্ধ ওকে চারিদিক থেকে ঘিরে ধরছে। এইবারে ভয় পেল বিলে। ওর মনের গভীর থেকে কেউ যেন বারবার চিৎকার করে বলছে, পালা পালা এখান থেকে, যত তাড়াতাড়ি সম্ভব পালা এখান থেকে, থাকিস না। বিলে সেই চেষ্টাও করলো, কিন্তু কি, ওর পা দুটো এক চুলো নড়ছে না, একেবারে পাথর হয়ে গেছে সেই দুটো। বিলের মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। ভয় ভয় চোখেও সামনের দিকে আবার তাকালো, আর দেখতে পেল সেই ছায়ামূর্তি ওর আরো কাছে এগিয়ে এসেছে। তার মুখ এখনো দেখতে পাচ্ছে। এত ভয়ঙ্কর মুখ এর আগে কখনো দেখেনি বিলে। মুখটা থেকে গলে গলে পড়ছে চামড়া, মাংস, কিছু জায়গায় হাড় বেরিয়ে আছে। দাঁতগুলো অস্বাভাবিক রকমের বড়, আর চোখ দুটো টকটকে লাল হয়ে জ্বলছে। মতি প্রচণ্ড একটা চিৎকার করে উঠল, তারপর ছুট লাগালো সেখান থেকে। বিলের অবশ হয়ে যাওয়া হাত থেকে দড়িটা ছেড়ে গেল। বিলেরও গলা ফাটিয়ে চিৎকার করে ছুটে পালাতে ইচ্ছে করছে, কিন্তু পা দুটোর মতোই ওর গলার স্বরও একেবারে বসে গেছে। বিলে কাঁদতেও পারছে না, ভয়ে আতঙ্কে ওর গোটা শরীরটা যেন পাথর হয়ে গেছে। সেই বিভৎস দর্শন প্রেতমূর্তি এবার প্রচণ্ড জোরে চেপে ধরল বিলের গলাটা। এমনিতেই মরা পচা গন্ধে আর ভয়ে বিলে প্রায় আধমরা হয়ে গেছে। এবার প্রচণ্ড যন্ত্রণায়ও কেঁপে উঠল। ওর মনে হলো ওই চাপেই ওর গলাটা এক্ষুনি ফেটে যাবে আর মাথাটা খসে পড়ে যাবে। বিলের প্রাণ যখন ওর গলার কাছে উঠে এসেছে, ওর চোখও প্রায় সম্পূর্ণটা সাদা হয়ে এসেছে, চেতনা প্রায় নেই বললেই চলে, তখনই ওই প্রেতমূর্তি আর বিলের খুব কাছেই অন্ধকারের মধ্যে থেকে অত্যন্ত ভারী গলায় মন্ত্রপাঠের শব্দ পাওয়া গেল। তবে এই মন্ত্রের উচ্চারণগুলো পরিষ্কার বোঝা গেল না। তবে সাধারণ কোনো মন্ত্র যে নয় সেটা বেশ বোঝা যায়। সেই চলার গাম্ভীর্যে থরথর করে কেঁপে উঠল যেন চারিদিক। যে ব্যক্তি মন্ত্রপাঠ করছে তাকে দেখা না গেলেও বোঝা যায় সে মন্ত্র পড়তে পড়তে এদিকেই এগিয়ে আসছে, বিলের কাছেই। তার মন্ত্রপাঠের শব্দ আরও বেড়ে উঠেছে। একসময় বিলের মনে হলো ওর একেবারে কানের কাছে মন্ত্রপাঠ চলছে, আর তার সাথেই ও বেশ অনুভব করলো ওর গলার ওপরে থাকা প্রচণ্ড চাপটা একটু একটু করে কমতে কমতে একেবারে কমে গেল। দারুণ এক শান্তিতে বিলের সারা শরীর ভরে গেল। একবার মাত্র বেশ বড় একটা হাঁপ ছেড়ে সে জ্ঞান হারালো। তবে জ্ঞান হারানোর আগে সে মন্ত্রপাঠের সাথে জানত প্রচণ্ড একটা গর্জনের শব্দ শুনেছিল। মিত্তির বাড়ির বসার ঘরে মুখোমুখি বসে আছেন তিনজন। একজন মিত্তির মশাই, আরেকজন বৃদ্ধ ঠাকুর মশাই, আর একজন বেশ কম বয়সী এক পুরুষ। তাকে দেখে তো তান্ত্রিক বা ওই জাতীয়ই মনে হয়। বেশ ছিমছাম তার দেহ, গায়ের রং বেশ পরিষ্কার, মাথায় লম্বা লম্বা কালো চুল, মুখে ছন্নছাড়া গোপদাড়ি, পরনে রক্তবস্ত্র, গলায় ঝুলছে অগুন্তি রুদ্রাক্ষের মালা আর নানান রঙের পাথর। ব্যক্তির চোখ দুটো অস্বাভাবিক রকমের উজ্জ্বল, কিন্তু চোখ দুটোর দিকে তাকালে মন আচমকাই যেন কেমন হালকা হয়ে যায়। শত ভয়, শত আতঙ্ক কোথায় যেন হারিয়ে যায়। অদম্য অভয়ের সঞ্চার হয়, সমস্ত দেহে নতুন এক শুভ শক্তির জাগরণ ঘটে। মিত্তির মশাই কথাটা ওই ব্যক্তিকেই উদ্দেশ্য করে বলেছেন। এই সেই তান্ত্রিক যার কথা হরপ্রসাদ বাবু বলে গিয়েছিলেন। এনার নাম আচার্য বিক্রমাচার্য, বাস মইপিঠ নামের এক গাঁয়ে। গতকাল মিত্তির মশাইদের কাছ থেকে ফিরে গিয়ে হরপ্রসাদ বাবু তার শ্যালককে টেলিফোন করে সব জানান, আচার্যকে এখানে আসার জন্যও বলেন। এরপর দারুণ অদ্ভুতভাবে সেই দিন সন্ধেবেলা গাঁয়ে এসে তিনি উপস্থিত হন। একাই এসেছেন। মইপিঠ থেকে নিতাইগঞ্জের দূরত্ব মোটেও কম নয়। মইপিঠ থেকে সকালে বেরোলে নিতাইগঞ্জে পৌঁছতে রাত হয়ে যাবে। তাহলে উনি এত তাড়াতাড়ি এলেন কেমন করে? ওই 8টার দিকে এক বাচ্চা ছেলেকে কোলে করে সোজা নিয়ে আসেন মিত্তির বাড়িতে। মিত্তির মশাই ছেলেটাকে দেখেই চিনতে পারলেন, গদাই ধোপার ছেলে বিলে। এরপর আচার্যর কাছ থেকে মোটামুটি ঘটনার কিছুটা শোনেন তিনি। গতকালই মিত্তির মশাই আচার্যকে সবটা খুলে বলবে ভেবেছিলেন, কিন্তু আচার্য সেটা বারণ করেন। তিনি বলেছিলেন, মিত্তির মশাই, আজ আর নয়,
আমার কিছু কাজ আছে, কাল সকাল হলে আমি আপনার সাথে কথা বলছি। আপাতত আমাকে একটি ফাঁকা ঘরের ব্যবস্থা করে দিন। মিত্তির মশাইও আর কোনো কথা বলেননি। সেই সময় আচার্য দারুণ গম্ভীর হয়েছিলেন। তার সাথে কথা বলতেও সাহস পাননি মিত্তির মশাই। তাই আচার্যের কথা মতোই মিত্তির বাড়িতে তার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিলেন। তিনিও আর কোনো কথা না বলে চলে গেলেন। বিলে অজ্ঞান ছিল, তাকেও একটা ঘরে শুইয়ে দিলেন মিত্তির মশাই। এখন সকাল হলে আচার্যের সাথে কথা বলছেন তিনি। ঠাকুরমশাইও আছেন। আচার্যকে দেখেই ওনাদের মনে একটু আশার সঞ্চার হয়েছে, একটু একটু সাহসও পাচ্ছেন ওনারা। তার উপরে বাচ্চাটাকে বাঁচানো, গাঁয়েও এই খবর ছড়িয়ে পড়েছে। তাদের মনেও নতুন করে বাঁচার আশা জেগেছে। মিত্তির মশাই এতক্ষণ আচার্যকে নিতাইগঞ্জে এই কদিন কি হয়েছে সেটা বলছিলেন, তবে তাদের গাঁয়ের সেই অভিশপ্ত ইতিহাসের কথা কিন্তু বলেননি। এবার তিনি বললেন, আপনাকে তো সবটাই বললাম, এবারে আপনি বলুন, আপনি কি বুঝছেন? আচার্যের বয়স কম হলেও তার গলার স্বর অত্যন্ত ভারী। সে এবারে বলল, প্রথমেই আপনাকে বলি মিত্তির মশাই, আমাকে দয়া করে আপনি আজ্ঞে করবেন। আমি আপনার থেকে বয়সে অনেক ছোট, তো এটা আমার অস্বস্তির কারণ হচ্ছে। মিত্তির মশাই এবার একটু অপ্রস্তুত হয়ে বললেন, বেশ, তবে তুমি বলেই বলছি। ধন্যবাদ। তাহলে শুনুন, আপনি যা যা বললেন আমি সবটাই শুনলাম। গত রাতে সেই বিভীষিকাকে আমিও প্রত্যক্ষ করেছি। আমার যা মনে হচ্ছে যে ভয়ঙ্কর পিশাচের জাগরণ হয়েছে, তার শিকড় অনেক গভীরে, বুঝলেন? এই পিশাচ তন্ত্রসিদ্ধ, নইলে আমার বন্ধনী মন্ত্রকে উপেক্ষা করে পালানো তো সহজ নয়। আমার মনে হচ্ছে আপনি আমাকে সবটা বলছেন না। আমি জানি আপনি আরো অনেক কিছু জানেন। এরপর সোজাসুজি মিত্তির মশাইয়ের চোখের দিকে তাকিয়ে তিনি বললেন, দেখুন, চোখ মনের দর্পণ, জানেন নিশ্চয়। আপনার চোখের দিকে তাকিয়ে আমি স্পষ্ট বুঝতে পারছি আপনি এই রহস্যের ব্যাপারে আরো অনেক কিছু জানেন। দেখুন, আপনি যদি না বলেন তাহলে কিন্তু আমি আপনাকে সাহায্য করতে পারবো না। দয়া করে সেসব আমাকে বলুন। আপনি যা যা জানেন সবটা। ঠাকুর মশাই আর মিত্তির মশাই দুজনেই এবারে অবাক হয়ে গেলেন। আচার্য কি মন পড়তে জানে? নইলে বুঝলো কি করে? না, হরপ্রসাদ বাবু স্ত্রী ভুল কিছু বলেননি। এই ব্যক্তির সত্যি কিছু ঐশ্বরিক ক্ষমতা আছে বই কি। মিত্তির মশাই এবার করজোরে ক্ষমা চেয়ে আচার্যকে সেই সব বললেন যা তিনি তাদের বাড়ির সেই প্রাচীন পুঁথি থেকে জানতে পেরেছেন। আচার্য সবটাই মন দিয়ে শুনল। ওর মুখের ভাঁজে বেশ পরিবর্তনও এলো। ধীরে ধীরে তার শান্ত মুখে প্রচণ্ড গাম্ভীর্য এসে ভর করল। একটা প্রগাঢ় চিন্তা এসে বাসা বাঁধল তার ছোট্ট কপালের গভীর ভাঁজগুলোয়। কি এত ভাবছে সে? সমস্যা কি তাহলে অত্যন্ত গুরুতর? এর সমাধান কি তাহলে ইনিও বের করতে পারবেন না? আচার্যর মুখের ভাব পরিবর্তন দেখে বৃদ্ধ ঠাকুরমশাই আর মিত্তির মশাইয়ের মাথায় অজস্র প্রশ্নের ঝড় উঠলেও একটাও মুখ ফুটে জিজ্ঞাসা করলেন না। তারা করতে পারলেন না। আচার্যর মুখে যে সদা শান্তি আর আনন্দ বিরাজ করে, সেই মুখই এখন এতটাই গম্ভীর আর কঠোর হয়ে উঠেছে যে কিছু জিজ্ঞাসা করার কোনো সাহস হলো না তাদের। গোটা ঘরটায় দারুণ একটা নীরবতা এসে চেপে বসল। বেশ কিছুক্ষণ চুপচাপ চিন্তামগ্ন অবস্থায় বসে থাকার পরে এবার আচার্যই নীরবতা ভাঙল। দৃঢ় গলায় বলল, বেশ মিত্তির মশাই, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি আপনাদের গ্রামকে অভিশাপ মুক্ত করেই যাব। তবে তার আগে আমাকে আপনাদের ওই পুঁথিটি কি একটিবার দিতে পারেন? মিত্তির মশাই বললেন, অবশ্যই। বৃদ্ধ ঠাকুর মশাই এ সময় ভীত কম্পিত স্বরে বললেন, কিন্তু কিন্তু হাতে যে আর বেশি সময় নেই, আজই যে অমাবস্যা। আচার্য আবার ঠাকুর মশাইকে অভয় জুগিয়ে বললেন, চিন্তা করবেন, আমি কথা দিয়েছি যখন, এই নিতাইগঞ্জকে আমি অভিশাপ মুক্ত করবই। এবার সে উঠে দাঁড়িয়ে মিত্তির মশাইকে বলল, আচ্ছা তাহলে উঠি, আমি আমার ঘরে যাচ্ছি। মিত্তির মশাই, আপনি পুঁথিটা পাঠানোর ব্যবস্থা করুন।
আর হ্যাঁ, আর দুটো শোল মাছ, এক বাটি ভাত, একটু হলুদ, তেল সিঁদুর আর গুনে গুনে 108টা হলুদ জবা ফুলের ব্যবস্থা করুন। আর হ্যাঁ, এই সব কিছুই যেন আজ বিকেলের মধ্যেই হয়ে যায়। যা বুঝছি সন্ধ্যা নামার আগেই যা করার করতে হবে। এই বলে চলে গেল সেখান থেকে। মিত্তির মশাই আর ঠাকুর মশাই দুজন দুজনের দিকে তাকিয়ে চুপ করে বসে রইলেন। নিস্তব্ধতা আবার এসে গিলে খেলো ঘরটাকে। ও মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী যৎপূজিতং ময়া দেবী পরিপূর্ণং তদস্তু মে। চারিদিকে এখনো অন্ধকার নামেনি। পশ্চিম আকাশ এখন দিন শেষের লাল আভায় উদ্ভাসিত হয়ে আছে, যদিও গ্রাম্য গোধূলির ওইটুকু চিহ্নই আছে। ধুলো উড়িয়ে নিতাইগঞ্জের মেঠো রাস্তা দিয়ে গরুর পাল নিয়ে রাখালের দলও বাড়ি ফিরছে না। বিলের মন মাতানো বাঁশির সুরও নেই। সেই মৃদু বাতাসও আজ যেন বইতে ভুলে গেছে। গোটা জায়গাটা অদ্ভুত রকমের থমথম করছে। জনপ্রাণীর চিহ্নমাত্র নেই। অসহ্য দম বন্ধকর একটা নিস্তব্ধতা চেপে ধরেছে চারিদিক থেকে। এ যেন কোনো মহাপ্রলয়ের পূর্বের নিস্তব্ধতা। আচার্যই গাঁয়ের সকলকে ধরে ধরে বলে দিয়েছে আজ সন্ধে হওয়ার আগে কেউ যেন বাড়ি থেকে না বেরোয়। তিনি বিকেলের মধ্যে গাঁয়ের চারিদিকে ঘুরে গঙ্গা জল দিয়ে এক অদৃশ্য গণ্ডি এঁকে দিয়েছে। তারপর গাঁয়ের প্রতিটা মানুষের গাত্রবন্ধন করেছেন। তারপর গাঁয়ের সীমানায় পুরনো ভাঙা কালী মন্দিরটার সামনে একটা যজ্ঞকুণ্ড জ্বালিয়ে যজ্ঞে বসেছেন। এখন তার পরনে রক্তবসন, কপালে তেল সিঁদুরের লম্বা টিকা, চোখ বন্ধ, তবে মুখের প্রতিটা ভাঁজ দারুণ কঠোর। পদ্মাসনে বসে সে এখন এক মনে দৃঢ় ও স্পষ্ট উচ্চারণে মন্ত্রপাঠ করে চলেছে। আর যজ্ঞকুণ্ডে হলুদ রঙের জবা, ঘি আর তেল সিঁদুর মাখিয়ে থেকে থেকে ছুঁড়ে দিচ্ছে। এবারে মন্ত্রপাঠ করতে করতে আচার্য একটা শোল মাছ দুহাতে তুলে নিল। সেটা কাঁচা, তার আঁশ আর তেল সিঁদুরের টিকা যজ্ঞকুণ্ডের আলোয় জলজল করছে। কিছুক্ষণ সেটা তুলে ধরে রাখার পর এবারে সেটা কুণ্ডের মধ্যে দিয়ে দিল আচার্য। আর সাথে সাথেই পরিবেশে পরিবর্তন হলো। মুহূর্তের মধ্যে গোধূলির স্বল্প আলোয় আলোকিত আকাশ ঢেকে গেল কালো মেঘে। প্রচণ্ড ঝড় উঠল চারিদিকে। দেখতে দেখতে গোটা আকাশ ঢেকে গেল সেই কালো মেঘে। দিগন্তে দেখা যাওয়া অর্ধেকেরও কম সূর্য মেঘের আড়ালে চলে গেল। আচার্য সব দেখলেও কিন্তু মন্ত্রপাঠ থামালো না, বরং আরও গলা চড়াল। এবারে আচার্যের সামনে জ্বলতে থাকা কুণ্ডের আগুন নিভল না, হাওয়া বা বৃষ্টিতে নয়, শূন্য থেকে রাশি রাশি রক্ত এসে পড়ল তার ওপর, তাতেই নিভল আগুন। আচার্য তাও মন্ত্রোচ্চারণ থামালো না। আর ঠিক এই মুহূর্তে তার ঠিক পেছনে চারিদিক থেকে রাশি রাশি ছাই উড়ে এসে কুণ্ডলি পাকাতে শুরু করল। চারিদিক ভরে উঠল প্রচণ্ড মরা পচা গন্ধে। সেই ছাইয়ের কুণ্ডলি অবয়ব ধারণ করল সেই ভয়ঙ্কর প্রেতাত্মার। তবে তার মুখ এখন যেন আরো অনেক বেশি ভয়ঙ্কর লাগছে, চোখ দুটো যেন আরো বেশি জল করছে। আজই সেই দিন, আজই সে শ্মশানে পরিণত করবে এই নিতাইগঞ্জকে। এবার সেই প্রেতাত্মা প্রচণ্ড একটা গর্জন করে ছুটে এসে পেছন থেকেই প্রচণ্ড চাপে চেপে ধরল আচার্যের গলা। আচার্য কিন্তু মন্ত্রপাঠ থামালো না। তার গলা শুনে বেশ বোঝা যায় তার প্রচণ্ড কষ্ট হচ্ছে মন্ত্রপাঠ করতে, কিন্তু তাও সে চুপ করছে না, মন্ত্র পড়েই চলেছে। আচার্যের নাক মুখ থেকে রক্ত বেরিয়ে এলো, তার গলার স্বর বলে দিচ্ছে তার প্রাণশক্তি প্রায় শেষ হয়ে আসছে, কিন্তু তাও সে থামল না, মন্ত্রপাঠ চলল। না, মৃত্যুর কাছে সে হার মানবে না, নিজের কথা সে রাখবেই। এই নিতাইগঞ্জকে সে অভিশাপ মুক্ত করবেই, তাতে তার প্রাণ গেলে যাক, তবে এই মূর্তিমান বিভীষিকাকে সে নরকে পাঠিয়েই ছাড়বে। প্রেত মূর্তি এবার আচার্যের চুলের মুঠি চেপে ধরল, তারপর টান দিল। আচার্য তাও থামল না, সে এখনো মন্ত্র পড়েই চলেছে, কিন্তু আর কতক্ষণ পারবে সেটা বোঝা যাচ্ছে না। কিছুক্ষণ এমন চলার পর আচার্যের গলার স্বর যখন একেবারে মিলিয়ে এসেছে, ঠিক সেই সময় পশ্চিম আকাশের বুক থেকে বেশ কিছুটা কালো মেঘ সরে গেল। সূর্যের একেবারে শেষ একটুখানি অংশ দেখা গেল, কিন্তু চারিদিকের জমাট অন্ধকারের মধ্যে সেই আলোটুকুই যেন চারিদিক আলোকিত করে তুলল।
সেই আলো এসে পড়ল আচার্যের শরীরে, আর সেই সাথেই আচার্যের শরীরে যেন এক নতুন শক্তি সঞ্চারিত হলো। ওর গলার জোর আবার দৃঢ় থেকে দৃঢ়তর হয়ে উঠল। ওর শরীর থেকে অদ্ভুত একটা তীব্র নীল আলোর রশ্মি ঠিকরে বেরোতে শুরু করলো। আচার্য মন্ত্রপাঠ থামালো না। এই অবস্থাতেই একটা হলুদ জবা আর রক্তস্নাত যজ্ঞকুণ্ডে আধ পোড়া শোল মাছটার কিছুটা ছিঁড়ে নিয়ে ঠেসে দিল সেই প্রেতমূর্তির মুখে। সাথে সাথে সেই প্রেতমূর্তি প্রচণ্ড চিৎকার করে ছিটকে গেল বেশ কিছুটা দূরে। আচার্য এবার উঠে দাঁড়ালো, তারপর ধীর পায়ে এগিয়ে গেল চণ্ড ভৈরবের পিশাচ মূর্তির দিকে। সেই ভয়াল দর্শন প্রেত মূর্তি এখন প্রচণ্ড চিৎকারে ফেটে পড়েছে। সেও এবার মহা আক্রোশে তেড়ে এলো আচার্যর দিকে। পিশাচ তেড়ে এসে আচার্যর একেবারে কাছে আসতেই আচার্য একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে নিজের ডান হাত সামনে বাড়িয়ে বৃদ্ধাঙ্গুলি তালুতে স্পর্শ করে দুর্বোধ্য এক মন্ত্রপাঠ শুরু করল। পিশাচের বুকে তার হাত স্পর্শ হলো, সাথে সাথে পিশাচটা প্রচণ্ড একটা চিৎকার করে উঠল। চারিদিক সেই চিৎকারে কেঁপে উঠল। তবে এবারে সে আর ছিটকে গেল না বা আচার্যের ওপর আক্রমণ করতে পারল না। লোহা যেমন চুম্বকের গায়ে আটকে থাকে, তেমনি সেও আচার্যর হাতের সাথে আটকে রইল। তার চিৎকারে কান পাতা দায় আচার্য আরও উচ্চস্বরে মন্ত্রপাঠ করল। পিশাচের চিৎকার ছাপিয়ে চড়ে গেল তার গলা। ওর হাতের ঠিক মাঝে একটা নীল তীব্র আলোর ছোট বলয়ের সৃষ্টি হলো। ক্রমে সেই বলয় দ্বিগুণ হয়ে উঠল। পিশাচের চিৎকারও বাড়ল। এতক্ষণ আচার্য নিজের চোখ বন্ধ করেছিল। এবার সে তার চোখ খুলল। তার চোখ এখন আরো বেশি উজ্জ্বল। তবে সেই শান্তি আবার ফিরে এসেছে ওর চোখ দুটোতে। ওর মুখের ভাঁজও অনেকটা নরম হল। ঠোঁটের কোণে অল্প হাসি জেগে উঠল, শান্ত হাসি। তারপর শান্ত নরম স্বরে বলল, এত বছরের জ্বালা যন্ত্রণা অভিশাপ থেকে এবার মুক্ত হ। আচার্য আর পিশাচকে ইতিমধ্যে আরও একটা হলুদ আলোর বলয় ঘিরে নিয়েছে। আচার্য আবার মন্ত্রোচ্চারণ করল। ওর হাতের নীল আলোর বলয় আরও বড় হয়ে উঠল। প্রচণ্ড আলোয় চারিদিক দিনের আলোর মতো উজ্জ্বল হয়ে উঠল। সাথে শোনা গেল চণ্ড ভৈরবের শেষ আর সর্বোচ্চ চিৎকার। এরপরে এক পলকে সব শেষ। কোথাও কিচ্ছু নেই। দিগন্তে সূর্য সম্পূর্ণ ডুবে গেছে। আকাশে সেই কালো মেঘের লেশমাত্র আর নেই। বাতাসে আর সেই পচা গন্ধ নেই। স্বাভাবিক মৃদু বাতাস আবার বইতে শুরু করেছে। ঝিঁঝির ডাক শোনা যাচ্ছে। মৃত্যুর কটু গন্ধ বা ভারী ভাব প্রকৃতির বুক থেকে মুছে গেছে। হ্যাঁ, প্রাণের স্পন্দন আবার পাওয়া যাচ্ছে। বিপদ কেটেছে। আচার্য একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর দুই হাত জোর করে প্রণাম করে বলল, মারে মা, তুই তুই আবার প্রমাণ করে দিলি। তুই আবার প্রমাণ করে দিলি তুই থাকতে তোর সন্তানদের ক্ষতি করার ক্ষমতা কোনো পিশাচ বা অপশক্তির নেই। মা, মারে, তুই তুই বাঁচালি মা, তুই বাঁচালি। তারপর ধীরে ধীরে সামনের দিকে হাঁটতে শুরু করল। পরের দিন সকাল হলে বাড়ি থেকে সকলে বাইরে বেরোয়। গত রাতে গাঁয়ের কারোরই চোখে ঘুম আসেনি। প্রত্যেকেই প্রচণ্ড জান্তব গর্জনও শুনেছে। সকলেরই বুকের মধ্যে দারুণ একটা উত্তেজনা দোলা দিচ্ছিল। সাথে ছিল ভয়ও। কানাই তান্ত্রিকের মতোই আচার্যের মৃতদেহ না দেখে তারা, এই ভয়টাই বেশি ছিল। তবে গোটা গাঁয়ের কোথাও কিন্তু তেমন কিছুই পাওয়া গেল না। শুধু সীমানার কাছে পুরনো ভাঙা মন্দিরের সামনে যজ্ঞের উপকরণ সহ যজ্ঞ কুণ্ড দেখতে পেল ওরা। আচার্যের কিন্তু কোনো দেখা ওরা পেল না। প্রথমটা সকলেই ভেবেছিল আচার্য মারা গেছে বা ভয় পালিয়েছে। কিন্তু আরও একটা সপ্তাহ কাটার পরে যখন নিতাইগঞ্জে আর কোনো মৃতদেহ পাওয়া গেল না, তখন সকলেই বুঝল সত্যিই তারা অভিশাপ মুক্ত হয়েছে। প্রত্যেকেই আচার্যর উদ্দেশ্যে করজোড়ে প্রণাম জানাল। যদিও সে জীবিত নাকি মৃত, তাদের এমন মহা বিপদের হাত থেকে বাঁচালই বা কেমন করে, কিছুই জানত না ওরা। তবুও পরম শ্রদ্ধায় ওরা বারবার প্রণাম জানালো তার উদ্দেশ্যে। আর একটা চাপা দীর্ঘশ্বাস উঠে এলো ওদের বুক থেকে। ওদের রক্ষাকর্তার শেষ দেখাটুকু ওরা পেল না। তবে নিতাইগঞ্জের মাটি, বাতাস, প্রতিটা গাছের পাতা, জল, বাদা, সবকিছুতেই তার পরম স্নেহের স্পর্শ
রয়ে গেল। এতক্ষণ তোমরা শুনছিলে চণ্ডভৈরব, রচনা সাগর ঘোষ। গল্পের সূত্রধার ও গল্প পাঠিয়েছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল দিব্যেন্দু, সৌম্যজিৎ, ইন্দ্রনীল, বুবাই, প্রভাকর, ঋদ্ধি, সৌভিক, তৃষা এবং পার্থ। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল উমা, শব্দ সংযোজনে সুদেশনা, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণে ছিল পিক্সেলেট থেকে সৌভিক। কেমন লাগলো তোমাদের আজকের গল্পটা? যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করো সমস্ত গল্পের আপডেট ও নোটিফিকেশনের জন্য। আগামী পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে আরও একটা নতুন দুর্দান্ত ও রোমাঞ্চকর গল্পের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর শুনতে থাকো ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।